দুনিয়াতে কি মেয়ের এতই অভাব পড়েছিল যে তুমি নিজের থেকে বয়সে বড় একটা বিধবা মেয়েকে বিয়ে করে আনলে? শুধু যে বিধবা তা না, সাথে আবার 1 বছরের একটা মেয়েও আছে। এত অধঃপতন হয়েছে তোমার, একবারও আমাদের মান সম্মানের কথা চিন্তা করলে না? আব্বু, উনি বিধবা হোক বা এক বাচ্চার মা, এখন ওনার সবচেয়ে বড় পরিচয় উনি আমার বউ। তাই প্লিজ ওনাকে নিয়ে বাজে কথা বলো না। তুমি আমার আব্বু, তোমাকে সম্মান করাটা যেমন আমার দায়িত্ব, তেমনি উনি আমার বউ, ওনার সম্মান রক্ষা করাটাও আমার দায়িত্ব। তাই প্লিজ ওনার নামে এমন কিছু বলো না যাতে করে আমি তোমাকে অসম্মান করে ফেলি। বাহ, ছেলে তোমার বড় হয়ে গেছে, আমাকে এখন দায়িত্ব শেখাচ্ছে। কি খেয়ে বস করেছে ওই মেয়ে তোমাকে যে নিজের আব্বুর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছো? আমি কিছুই ভুলিনি আব্বু, সবটাই তোমার বোঝার ভুল। আমার ব্যবহারে যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে সরি, কিন্তু তারপরও টিয়াকে নিয়ে কোনো বাজে কথা বলো না। এখন ও আমার স্ত্রী, ওকে কেউ বাজে কথা বললে সেটা আমি টলারেট করতে পারবো না। তাই প্লিজ এমন কিছু করো না বা বলো না যাতে তোমাকে আমার অসম্মান করতে হয়। আয়নের কথা শুনে ওর আব্বু আর ওর সাথে কোনো কথা না বলেই রাগে হনহনিয়ে চলে যায়। আয়নের আব্বু যেতে আয়ান নিজের রুমে যায়, যেখানে আগে থেকেই বউ বেশে বসেছিল টিয়া। লাল বেনারসি পরে ঘোমটা দিয়ে বিছানার মাঝখানে বসেছিল টিয়া। আয়ান রুমে ঢুকে হালকা একটা কাশি দেয়, যাতে করে টিয়া ওর উপস্থিতি বুঝতে পারে। আয়নের কাশির শব্দ পেয়ে টিয়া একটু নড়ে চড়ে বসে, ঘোমটার নিচ থেকেই ওকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব কিছু ঠিকঠাক আছে তো? আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না, সবকিছু ঠিক আছে। দেখুন, কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। এখন থেকে এটা আপনার বাড়ি, আপনার সংসার, তাই সব কিছু নিজের মনে করে এখানে মতো করে থাকুন। কোনো ধরনের হেজিটেট ফিল করার দরকার নাই। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। সমস্যা নেই কোনো, কিন্তু কিন্তু কি বলুন? আমি জানি আজকে রাতে কথাটা বলা বা এমন একটা আবদার করা অনুচিত। এই রাত নিয়ে সব ছেলেদেরই একটা স্বপ্ন থাকে, কিন্তু তারপরেও বলছি, আমার মেয়ে রাহাকে একটু এনে দিবেন আমার কাছে। মেয়েটা খুব ছোট তো, আমাকে ছাড়া ওর ঘুম আসে না। এখনো হয়তো কান্না করছে আমার জন্য। হয় ওকে একটু এনে দিন, নয়তো আমাকে ওর কাছে নিয়ে চলুন। আমি প্রমিস করছি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার চলে আসবো। 10 মিনিট সময় দিন আমাকে শুধু। এটা এমন কোনো বড় ব্যাপার না, কিন্তু রাহা তো ঘুম, ওকে আমার বোন আহি ঘুম পাড়িয়ে দিয়েছে আরও আগে। আমার বোনটা বাচ্চা অনেক পছন্দ করে, আর বাচ্চারাও ওর সাথে একেবারে মিশে যায়। রাহা তো কয়েক মিনিটেই ওর ফুপিমণির সাথে একদম মিশে গেছে। ওর ফুপি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ফুপিমণি মানে? দেখো, তুমি যদি এখন আমার বউ হও তাহলে রাহাও আমার মেয়ে। আমি যে শুধু তোমাকে বিয়ে করে নিজের বউ মেনেছি তেমন কিন্তু নয়, তোমার সাথে সাথে রাহাকেও নিজের মেয়ে হিসেবে মনে করি আমি। আর আমার বোন তো আমার মেয়ের ফুপি হলো, তাই না? তুমি ভেবো না শুধু লোক দেখানোর জন্য আমি রাহাকে এখানে এনেছি। ও এখন আমার মেয়ে। হয়তো ওর শরীরে আমার রক্ত বইছে না, কিন্তু তারপরও ও আমার মেয়ে, আর আমি ওর বাবা। ও এ বাড়ির মেয়ে। রাহার প্রতি আয়নের মনোভাব দেখে টিয়া আবেগে আপ্লুত হয়ে পড়ে। না চাইতেই খুশিতে ওর চোখ থেকে পানি পড়তে থাকে। ও একভাবে আয়নকে দেখতে থাকে। আয়ন টিয়ার মনের অবস্থা বুঝতে পারে। টিয়ার দিকে তাকিয়ে একটু বাঁকা হেসে বলে, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো যে? প্রেমে পড়ে গেলে নাকি? দেখো, এভাবে তাকিও না, শেষমেশ নজর লেগে যাবে আমার। আমি এমনিতেই শুকনো মানুষ, তার উপর যদি আবার বউয়ের নজর লাগে তাহলে তো আমি শুকিয়ে একদম আমসি হয়ে যাব। আমসি কি? আরে চেনো না? আমসি হলো আমসত্ত্ব, এদিকে আমসত্ত্বকে আমসি বলে। তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে আছো তাতে নজর লাগবে শিওর, আর নজর লেগে আমার শুকিয়ে আমসত্ত্ব হওয়াটাও কনফার্ম। আয়নের কথা শুনে টিয়া ফিক করে হেসে দেয়। টিয়াকে হাসাতে পেরে আয়নের খুব ভালো লাগে। ও এক মনে টিয়ার হাসির দিকে তাকিয়ে থাকে। আয়নকে তাকিয়ে থাকতে দেখে টিয়া লজ্জা পায়। ও লজ্জায় মুখ নিচু করে নেয়। আয়ন বুঝতে পারে ওর এভাবে তাকানোর জন্য টিয়া লজ্জা পেয়েছে। ও টিয়াকে আরো লজ্জা দিতে বলে, তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে, একদম কিউটিপাই লাগে। তোমার গালের টোলের জন্য আরও বেশি কিউট লাগে।
ধন্যবাদ। তবে এই যে তুমি লজ্জায় লাল নীল হচ্ছ, এতে তোমাকে সবচেয়ে বেশি কিউট লাগছে। না লাল সবুজ হচ্ছ, একদম টিয়া পাখি লাগছে তোমাকে দেখতে। আয়নের প্রথম কথাগুলোই টিয়া লজ্জা বেড়ে দ্বিগুণ হয়ে গেলেও শেষের কথাটাই মনটা খারাপ হয়ে যায়। ওর চোখ মুখ কালো হয়ে যায়। কয়েক সেকেন্ডের ব্যবধানেই ওর মুখের হাসি গায়েব হয়ে যায়। আয়ন হুট করে এমন টিয়ার মুখভঙ্গি পরিবর্তন হওয়া খেয়াল করে, কিন্তু টিয়া মুখভঙ্গি পরিবর্তন হওয়ার কারণ খুঁজে পায় না। ওভাবে ওর এমন লাগামহীন কথাবার্তায় টিয়া অপ্রস্তুত ফিল করছে, আর তার জন্যই এমন মুখ কালো করে রেখেছে। ও বলে, আই এম সরি, আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি। তোমাকে হয়তো আরও একটু সময় দেওয়া উচিত ছিল আমার। প্লিজ কিছু মনে করো না, আর এভাবে বলবো না, এমন কিছু বলবো না যাতে করে তোমাকে অস্বস্তিতে পড়তে হয়। আয়নকে সরি বলতে দেখে টিয়া ওর দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। আপনি এভাবে সরি কেন বলছেন? আমি আপনার কথাই কিছু মনে করিনি। আসলে রাহার বাবা আমাকে ভালোবেসে টিয়া পাখি বলে ডাকতো। আপনার মুখে টিয়া পাখি ডাকটা শুনে রায়ানের কথা মনে পড়ে গেল। রায়ান মানে রাহার বাবা? হ্যাঁ, জানেন, রাহানা সর্বপ্রথম বাবা ডেকেছিল। ওর বলা প্রথম ডাকটা ছিল বাবা। কিন্তু ওর কি ভাগ্য দেখুন, জন্মের পর বাবাকে পেলই না। বাবা নামক বটবৃক্ষের ছায়াটা ওর জন্মের কিছুদিন আগেই ওর মাথার উপর থেকে হারিয়ে গেল। মানুষটা সবসময় চাইতো আমাদের যেন একটা মেয়ে হয়, হলেও একটা ফুটফুটে পরীর মতো মেয়ে। কিন্তু দেখুন, ও মেয়েটাকে দেখেও যেতে পারলো না। মেয়েটাকে একবার কোলে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে রাখতে পারলো না। ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। সমস্যা কি ওর? এক বাবার আদর ও পাইনি, কিন্তু আরেক বাবা তো আছে নাকি? ও এখন আমার মেয়ে। আমি ওর বায়োলজিক্যাল বাবা না হলেও ও আমার মেয়ে, আর আমার মেয়েকে আমি কোনো দিন বাবার অভাব বুঝতে দেব না। এখন চোখ মুছুন আর যান, অজু করে আসুন। 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হবে, তাই আল্লাহর রহমত নিয়ে জীবনটা শুরু করা উচিত। আর শুনুন, আলমারিতে শাড়ি 3 পিস রাখা আছে, আপনার যেটা পরে সুবিধা হয় সেটা পরে আসুন। এই ভারী জামদানি শাড়ি পাল্টে আসুন। জি, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি এক্ষুনি। আপনি জায়নামাজ বিছিয়ে বসুন। আয়নের কথা মতো টিয়া আলমারি থেকে একটা 3 পিস নিয়ে বাথরুমে চলে যায়। তারপর শাড়ি পাল্টে 3 পিস পরে নেয়, অজু করে রুমে আসে। এসে দেখে আয়ন জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে আছে। টিয়া গিয়ে আরেকটা জায়নামাজ বিছিয়ে নেয়। তারপর দুইজন একসাথে নামাজ পড়ে নেয়। নামাজ শেষে আয়ন টিয়াকে বেলকনির দিকে যায়। বেলকনির একপাশে গন্ধরাজ ফুল গাছ, এর চারা, সেখানে ফুল ফুটে আছে। পুরো বেলকনিতে ফুলের ঘ্রাণে মাতোয়ারা হয়ে আছে। আরেক পাশে একটা দোলনা। আয়ান টিয়াকে নিয়ে গিয়ে দোলনায় বসে। তারপর টিয়ার এক হাত নিজের হাতের ভিতরে নিয়ে বলে, দেখুন, আপনার জীবনে একটা অতীত আছে, সেটা আমি জানি। এই সমাজ হয়তো আপনার আর আমার বিয়েটা খুব একটা ভালো চোখে দেখবে না। সমাজকে, আমার পরিবারের লোকেরাই বিয়েটাকে ভালো চোখে দেখছে না, সবাই না, তবে আমার বাবা, কাকা, কাকি, ফুপি, দাদি এরা হয়তো বিয়েটাকে মেনে নেবে না এত সহজে। তোমার সাথে খারাপ আচরণও করতে পারে। তুমি প্লিজ কারো কথাই কিছু মনে করো না। একটা কথা সব সময় মাথায় রেখো, তোমার অতীত নিয়ে বা আমার চেয়ে যে তুমি বয়সে বড়, তাতে আমার কোনো সমস্যা নেই। পরিবার, সমাজ কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। তোমার স্বামী তোমাকে মন থেকে গ্রহণ করেছে আশা করি, আর কে তোমাকে মানলো না মানলো তাতে তোমারও কোনো সমস্যা হবে না। আপনি আমার পাশে থাকলে সবার সব আচরণ আমি সহ্য করে নিব। এই বিয়েটা আমার জীবনের প্রথম বিয়ে না, এর আগেও আমার একবার বিয়ে হয়েছে। একটা সংসার ছিল আমার, একটা ছোট্ট সংসার। একটা মানুষ ছিল যাকে আমি স্বামী বলে মেনেছিলাম, নিজের সবটা দিয়ে তাকে ভালোবেসেছিলাম। কিন্তু হুট করে মানুষটা আমাকে ফেলে চলে গেল। দেখুন, রায়ান ছিল আমার প্রথম ভালোবাসা। বিয়ের পরে আমার জীবনে প্রথমবারের মতো প্রেমে পড়েছিলাম, সেটা হলো রায়ান। আর একটা কথা জানেন তো, প্রথম প্রেম, প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। আমার পক্ষেও রায়ানকে ভোলা সম্ভব না। আর আপনাকে স্বামীর অধিকার দিতেও আমার কিছুটা সময়ের দরকার। আমি জানি আজকে আমাদের বাসর রাত, আমার জন্য এটা দ্বিতীয় হলেও আপনার জন্য প্রথম। কিন্তু তাও আই এম সরি, আজকে আমি কোনোভাবেই মানসিকভাবে প্রস্তুত নই বাসরের জন্য। আপনার আমাকে কিছুটা সময় দিতে হবে। তোমার যতটা সময় দরকার হয় তুমি নিতে পারো। আমি চাই না তুমি নিজের মনের বিরুদ্ধে গিয়ে কিছু করো। শুধুমাত্র শরীরের টানে আমি তোমার কাছে যাব বা
তুমি আমার কাছে আসবে সেটা আমি চাই না। আগে মন থেকে তুমি আমায় গ্রহণ করো, তারপর যা হবার হবে। তোমাকে আপনির বদলে তুমি বলে ফেললাম, কিছু মনে করো না। আমি চাই তুমিও আমায় তুমি করে বলো। আর হ্যাঁ, বাসর করতে না পারি আমার বুকে একটু মাথা তো রাখতে পারো নাকি প্লিজ? আয়নের কথায় ও আচরণে টিয়া মুগ্ধ হয়ে যায়। ও আয়নের বুকে মাথা রেখে চোখ বুজে থাকে। আয়ন টিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। আয়নের থেকে এমন স্নেহের পরশ পেয়ে টিয়া খুব খুশি হয়। আয়ান টিয়ার মাথায় ছোট্ট করে একটা চুমু দেয়। এভাবে বসে থাকতে থাকতে ওরা দুজনে দোলনাতেই ঘুমিয়ে যায়। ওদের ঘুম ভাঙে রাহার চিৎকারে। আমার মাম্মি কোথায়? আমি মাম্মির কাছে যাব। মাম্মি তুমি কোথায়? রাহা বেবি এভাবে কান্না করে না সোনা, মাম্মি আছে তো। মাম্মি না একটু রেস্ট করছে, ঘুমাচ্ছে, একটু পরেই চলে আসবে, তুমি শান্ত হও মা। না, আমি মাম্মির কাছে যাব। আমাকে মাম্মির কাছে নিয়ে চলো। রাহা, মাম্মা মেয়ে তো আমি কোথাও যাইনি, দেখো, কান্না করো না মা। মাম্মি তুমি কই গেছিলা? আমি তোমাকে খুঁজছিলাম। কোথাও যাইনি তো মা, এই তো মা, আমি এখানেই আছি। আমি আমার সোনা মাটাকে ছেড়ে কোথায় যাব বলো? রাহামা, তোমার মাম্মি তোমার কাছেই আছে, কোথাও যায়নি। মাম্মি ওটা সত্যি আমার বাবা? টিয়া কিছু বলার আগেই রাহা এক দৌড়ে গিয়ে আয়নের সামনে দাঁড়ায়। নিজের হাত দুটো আয়নের সামনে বাড়িয়ে দেয় কোলে ওঠার জন্য। বাবা, ও বাবা, কোলে। আয়ান রাহাকে কোলে তুলে নেয়। রাহা আয়নের কোলে উঠে ওর গলা জড়িয়ে ধরে। রাহার কান্নার শব্দে আয়নের কাকির ঘুম ভেঙে যায়। উনি উঠে এসে সবটাই দেখেন। সবকিছু দেখে টিটকারির সুরে বলেন, বাহ, অন্যের বউকে বউ পাতালি, এখন আবার অন্যের মেয়েকে মেয়ে পাতাচ্ছিস? বলি, তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই নাকি? কার না কার অবৈধ রক্ত তাকে নিজের মেয়ে বলছিস? আবদ্রক্ষ কি বাবা? ওটা কিছু না মা, তুমি তোমার পিপির সাথে গিয়ে একটু ফ্রেশ হয়ে এসো। আজকে বাবা তোমায় খাইয়ে দেবে। আহি, রাহাকে নিয়ে যা। জি ভাইয়া। আহি রাহাকে নিয়ে ভেতরে চলে যায়। কাকির কথা শুনে টিয়া খুব কষ্ট পায়। ওর চোখে পানি টলমল করতে থাকে। আয়ন এক পলক টিয়ার দিকে তাকায়। টিয়ার চোখে পানি দেখে ওর খুব রাগ হয়। রাগে ওর চোখের শিরা লাল হয়ে যায়, হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। ওর রক্তিম চোখে কাকির দিকে তাকিয়ে বলে, কাকি, তুমি একটু বেশিই বলে ফেললে না? রাহা টিয়া আর রায়ানের মেয়ে, আর ইসলামী শরীয়ত মেনে টিয়া আর রায়ানের বিয়ে হয়েছিল, এবং ওদের বিয়ের পরেই রাহা হয়েছিল। বিয়ের আগে না যে ও কারো অবৈধ রক্ত হবে। সব মেয়েকে তোমার নিজের মেয়ে সোনিয়ার মতো কেন মনে করো বলো তো? সবাই কি আর ওর মতো বিয়ের আগে প্রেম করে? প্রেমিকের অবৈধ রক্ত নিজের গর্ভে ধারণ করে? একটা কথা কান খুলে শুনে নাও, এতদিন রাহা শুধু টিয়া আর রায়ানের মেয়ে ছিল, এখন ও আমারও মেয়ে। আর আমার মেয়ের সম্পর্কে নেক্সট টাইম কেউ ফালতু কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না, হোক সেটা বাইরের মানুষ বা আমার পরিবারের মানুষ, কেউ ছাড়া পাবে না। কথাটা ভালো করে নিজের ব্রেনে ঢুকিয়ে নাও, কেমন? যাই হোক, আমার মেয়ের হয়তো খিদা লেগেছে, ওকে খাওয়াতে হবে, আমি আসছি। আর যেগুলো বললাম মাথায় রেখো। কথাটা বলে আয়ন টিয়ার হাত ধরে ওকে নিয়ে আহির রুমের দিকে যেতে থাকে। টিয়া অপলক দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, একটা মানুষ এত ভালো হয় কিভাবে? প্রথমে আমার মতো বিধবা এক বাচ্চার মাকে বিয়ে করলো, আমার মেয়েটাকে নিজের পরিচয় দিল। আমি ভেবেছিলাম উনিও হয়তো আমার মন রক্ষা করতে রাহাকে নিজের মেয়ের পরিচয় দিতে চেয়েছে, কিন্তু এর আগে ওনার ব্যবহারেই বুঝিয়ে দিল আমার মন রক্ষা করার জন্য না, উনি সত্যিই মন থেকে রাহাকে নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছে। আয়ান, আপনি নিজেও জানেন না আজকে আপনার কাজে আমি কতটা খুশি হয়েছি। আপনি যেহেতু এই সম্পর্কটাকে মন থেকে মেনে নিয়েছেন, তাই আমিও এই সম্পর্কটাকে এবার ধীরে ধীরে মেনে নিব। এই পবিত্র সম্পর্কটাকে মন থেকে মেনে নেব। কি ভাবছো এত? তখন থেকে ডাকছি তোমায়। কই কিছু না তো। কি বলছিলেন বলুন? আমি একটু অ্যাবসেন্স মাইন্ডে ছিলাম। বলছিলাম যে রাহার তো ফ্রেশ হওয়া শেষ, আমি ডাইনিংয়ে যাচ্ছি, তুমি রাহাকে নিয়ে আসো। রাহা ব্রেকফাস্টে কি খাই? ও সকালে কিছু খেতে চায় না, আমি জোর করে একটা ডিম পোচ আর সামান্য ফল খাওয়াই, তাও মাঝে মাঝে খায় না। ঠিক আছে, তুমি রাহাকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে।
আয়ান ডাইনিংয়ে চলে যায় আর টিয়া রুমে যায় রাহাকে আনতে। ডাইনিংয়ে আগে থেকে আয়নের আব্বু, কাকা কাকি, দাদি, কাকাতো বোন সোনিয়া, কাকাতো ভাই দীপ্ত বসেছিল। আয়ন ডাইনিংয়ে গিয়ে একটা গ্লাসে ফ্রুট জুস ঢেলে নেয়, তারপর কিচেনে গিয়ে একটা ডিম পোচ করে আনে। আয়নকে এসব করতে দেখে ওর আব্বু রাগে ফুঁসতে থাকে আর বলে, বাসাটার বাসা নেই, কোথা থেকে এক বিধবা মেয়ে ধরে এনেছে, এখন তার মেয়েকে নিয়ে অধিক খেতে শুরু করে দিয়েছে। আব্বু, আই এম সরি, কিন্তু প্লিজ রাহা বা টিয়াকে নিয়ে কোনো বাজে কথা বলো না। টিয়া এখন আমার বিয়ে করা বউ আর রাহা এখন থেকে আমার মেয়ে। আমার বউ আর আমার মেয়ের নামে আমি কোনো ধরনের বাজে কথা শুনতে চাই না। আমি তোমাকে আগেও বলেছি তুমি আমার আব্বু, তাই তোমার সাথে আমি কোনো খারাপ আচরণ করতে চাই না। সেটা তোমারও খারাপ লাগবে আর আমারও। তাই প্লিজ এগুলো বন্ধ করো, এসব করো না, দয়া করে এসব করো না। আয়ান, তুমি কিন্তু এবার অতিরিক্ত বাড়াবাড়ি করছো। একটা বিধবা আর তোর মেয়ের জন্য তুমি আমার সাথে কিভাবে কথা বলছো? আমি তোমার কে হই সেটা বলে যাচ্ছ? ওই বাইরের মেয়েটা এখন তোমার কাছে আমার থেকে মূল্যবান। এত কষ্ট করে তোমাকে মানুষ করলাম আজকে এই দিন দেখার জন্য। মা, তুমি অন্তত ওকে কিছু বলো। এ বাড়িতে তোমার কথাই তো শেষ কথা, তুমি অন্তত ওকে কিছু বলো। আমাকে কি বলতে বলছো তুমি? মানে কি মা, ও একটা বিধবাকে বিয়ে করলো। একে তো মেয়েটা বিধবা, তার উপরে ওর থেকে বয়সে বড়, আবার একটা বাচ্চাও আছে। এমন একটা মেয়েকে বিয়ে করা নিয়ে ওকে আপনি কিছু বলবেন না? আমার আসলে ওকে কিছু বলা উচিত। দাদু ভাই, জি দাদি। তুমি যে কাজটা করেছো অনেক ভালো কাজ করেছো। আমি তোমার এই সিদ্ধান্তে অনেক খুশি হয়েছি। একটা বিধবা মেয়েকে তুমি বিয়ে করেছো, তার খুঁটি হয়েছো। একটা বাবা মরা বাচ্চাকে নিজের পরিচয় দিয়েছো। এমন ভালো কাজ আর কতজন করতে পারে বলো তো? এমন কাজ করার জন্য অনেক সাহসের প্রয়োজন। আর কে কি ভাবলো তাতে একদম মন ছোট করো না। তুমি অনেক ভালো একটা কাজ করেছো। মা, এইসব তুমি কি বলছো? তুমি ওর এমন একটা কাজকে বাহবা দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। কোন হাদিসে বলা নেই যে বিধবা বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে না? উল্টো এতে আরো উৎসাহিত করা হয়েছে। আজকে সবাই একটা কথা কান খুলে শুনে নাও। টিয়া এখন আয়ানের বিয়ে করা বউ। এই বাড়ির বউ ছেলের, এ বাড়ির বড় ছেলের বউ। তাই ওর অতীত যাই হোক, সেসব নিয়ে ওকে কেউ বাজে কথা বলবে না। মনে রাখবে, ও এই বাড়ির বড় বউ এখন। ও এই বাড়ির বড় বউ এখন। আর আয়ান যেহেতু রাহাকে নিজের পরিচয় দিয়েছে, নিজের মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাই রাহাও এ বাড়িরই সদস্য। আয়ানের মেয়ে এ বাড়ির বড় নাতনি। ও আয়ানের নিজের মেয়ে হলে সবাই ওকে যে নজরে দেখতে, এখনও সেই নজরেই দেখবে। আর এটা আমার আদেশ। আশা করি আমার আদেশ অমান্য করার মতো অভদ্রতা কেউ করবে না। কিন্তু মা। আর কোনো কিন্তু নয়। তুমি খুব ভালো করে জানো আমি আমার কথায় অটল থাকি। আশা করি তুমিও আমার আদেশ পালন করবে। জি মা। টিয়া, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। দাদির কথায় সবাই সিঁড়ির দিকে তাকায়। সেখানে রাহাকে কোলে নিয়ে টিয়া দাঁড়িয়েছিল, ওর পাশে আহি দাঁড়িয়েছিল। দাদির কথায় টিয়া ডাইনিং টেবিলের কাছে যায়। দাদি টিয়াকে নিজের পাশে এসে দাঁড়াতে বলে। টিয়াও দাদির পাশে গিয়ে দাঁড়ায়। দাদি টিয়ার হাতটা টেনে নিয়ে নিজের হাতের বালা খুলে টিয়ার হাতে পরিয়ে দেয়। দাদি, আপনি এটা কি করছেন? আপনার বালা আমাকে কেন দিচ্ছেন? কেন, আমার ব্যবহার করা পুরনো বালা নিতে সমস্যা আছে বুঝি? না না দাদি, আমি সেটা বলতে চাইনি। আমি বলেছি এটা তো আপনার জিনিস, এটা কেন আপনি আমাকে দিয়ে দিচ্ছেন? এটা আপনিই রাখুন। এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন, আমি আবার আয়নের আম্মুকে দিয়েছিলাম। এই বংশের এটাই নিয়ম। এটা আমাদের বংশের বড় বউকে দেওয়া হয়। আয়ানের আম্মু মারা যাওয়ার পরে এটা আবার আমি নিজের কাছে রেখেছিলাম। এখন এটার দাবিদার তুমি। আয়ানের আম্মু মানে তোমার শাশুড়ি বেঁচে থাকলেও নিজেই এটা তোমায় পরিয়ে দিত। ও যেহেতু নেই, তাই আমি তোমায় পরিয়ে দিচ্ছি। এখন তুমি এই বাড়ির বউ, বড় বউ, সেটা সবসময় মাথায় রাখবে। তোমার সম্মান অনেক উঁচুতে, তোমার অধিকারও অনেক বেশি। নিজের অবস্থান সবসময় ক্লিয়ার রাখবে। কেউ তোমাকে ছোট করার আগে তাকে নিজের অবস্থান বুঝিয়ে দেবে। জি দাদি। তুমি মাম্মিকে গিফট দিলে, আমাকে দিবে না? রাহার কথায় দাদি হেসে ওকে কোলে নিয়ে বসায়। তারপর নিজের গলায় থাকা সোনার চেইন খুলে রাহার গলায় পরিয়ে দেয়। তারপর রাহার কপালে একটা চুমু দেয়। রাহাও দাদির গালে একটা চুমু দেয়। রাহা মামনি, এখন নেমে এসো, খেতে হবে।
আজকে বাবা নিজ হাতে তোমায় খাইয়ে দিবে। আয়নের কথা মতো রাহা দাদির কোল থেকে নেমে আসে। আয়ন টেবিলের উপর ডিম পোচের বাটি রেখে রাহাকে করে তুলে নেয়। তারপর রাহাকে ডিম পোচ আর ফ্রুট জুস খাইয়ে দেয়। রাহাও ভদ্রমেয়ের মতো কোনো বাহানা না করে খাবারটা খেয়ে নেয়। টিয়া শোনো, এ বাড়ির নিয়ম হচ্ছে নতুন বউ বিয়ের পরের দিন সকালে বাড়ির সবাইকে পায়েস রান্না করে নিজ হাতে বেড়ে খাওয়ায়। তুমি তো নিয়মটা জানতে না, তাই আমি ফুলের মাকে দিয়ে পায়েস রান্না করে রাখি। তুমি যাও, গিয়ে দেখো রান্নাঘরে পায়েস বাটিতে বাটিতে বেড়ে রাখা আছে। পায়েসের বাকিগুলো এনে সবাইকে দাও। আচ্ছা দাদি। দাদির কথা মতো টিয়া রান্নাঘরে গিয়ে দেখে একটা ট্রেতে ছোট ছোট বাটিতে পায়েস রাখা। ও ট্রেটা নিয়ে এসে পায়েসের বাকিগুলো সবার হাতে হাতে দিতে থাকে। ইচ্ছা না থাকা সত্ত্বেও আয়নের আব্বু, কাকা কাকি, কাকাতো বোন সোনিয়া পায়েসের বাটিগুলো নেয়। তারপর দাদি আরাহিকে পায়েস দিয়ে টিয়া একটি বাটি আয়নের কাকাতো ভাই দীপ্তকে দিতে যায়। দীপ্ত পায়েসের বাটি নেওয়ার বদলে টিয়ার হাত চেপে ধরে। ও টিয়ার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিতে থাকে। টিয়ার পা থেকে মাথা পর্যন্ত একবার লোভাতু দৃষ্টিতে চোখ বোলায়। টিয়া বুঝতে পারে দীপ্তর নজরে খারাপ কিছু আছে। ও নিজেকে ছাড়াতে হাত কাত করে গরম পায়েস দীপ্তর হাতে ফেলে দেয়। দীপ্তর সাথে সাথে টিয়ার হাত ছেড়ে নিজের হাতে ঠান্ডা পানি ঢালতে থাকে। এই মেয়ে, কি করলে তুমি এটা? দিলে তো আমার ছেলেটার হাতটা পুড়িয়ে। অলক্ষী মেয়ে একটা। শুধু শুধু আগের স্বামীটা মারা গেছে। এমন অলক্ষীদের আবার পরিবার থাকে নাকি? স্বামীকে খেয়েছে, এখন এসেছে এই পরিবারটাকে খেতে। কাকি, তুমি কিন্তু এবার বেশি করে ফেলছো। আগে নিজের ছেলের চরিত্র ঠিক করো, তারপর টিয়াকে কথা শোনাতে এসো। এসব তুমি কি বলছো ভাইয়া? আমি আবার কি করলাম? তোমার বউয়ে তো আমার হাতে পাশ ঢেলে দিল ইচ্ছা করে। কি শত্রুতা আমার সাথে কে জানে? ইচ্ছা করে আমার হাতটা পুড়িয়ে দিল। ইস, কি পরিমাণ জ্বালা করছে আমার হাতে। অনেক জ্বালা করছে, তাই না? হ্যাঁ। আয়ান রাহাকে নিজের গোল থেকে নামিয়ে দীপ্তর সামনে গিয়ে দাঁড়ায়। তারপর দীপ্তর পড়ে যাওয়া হাতটা নিয়ে পড়ে জায়গায় জোরে চেপে দিতে থাকে। দীপ্ত ব্যথায় নিজের হাত ছাড়াতে চেষ্টা করে আর বলে, ভাইয়া ছাড়ো আমার হাতটা। কি করছো কি? আমার অনেক ব্যথা করছে। এখন ছাড়বো কেন? তুই ছেড়েছিলি টিয়ার হাত, এভাবেই তো চেপে ধরেছিলি, তাই না? কি ভেবেছিলি কেউ কিছু দেখেনি তাই পার পেয়ে যাবি? ও আমার স্ত্রী, ওর সাথে কখন কি হচ্ছে সবটাই নজরে রাখছি আমি, বুঝলি? ওর হাত ওভাবে চেপে ধরেছিলি কেন বল? কি সব ফাও কথা বলছো তুমি? আয়ান দীপ্তকে আর কিছু বলতে না দিয়ে সজোরে দীপ্তর গালে একটা চড় মারে। দীপ্ত মাথা উঁচু করে আয়নের দিকে তাকাতে আয়ন এবারে দীপ্তর নাকে ঘুষি মারে। দীপ্তর নাক থেকে রক্ত পড়তে থাকে। আয়ন দীপ্তর পোড়া হাত পিছনে মুড়িয়ে চেপে ধরে। দীপ্ত যন্ত্রণায় ছটফট করতে থাকে। কাকা কাকি, আয়নের আব্বু, দাদি, সোনিয়া এরা কেউ আয়নের এমন ব্যবহারের কারণ খুঁজে পায় না। আয়ন এমনিতেই খুবই শান্ত একটা ছেলে, কিন্তু ও যখন রেগে যায় তখন ওকে সামলানো খুব কঠিন হয়ে যায়। ও রাগে বাসার সবাই ভয় পায়, তাই দীপ্তকে এভাবে মার খেতে দেখে কেউ কিছু বলার সাহস পায় না। তবুও কাকি ভয় ছেড়ে বলে, আয়ান, কি হচ্ছেটা কি? তোর বউয়ের দোষ তোর নজরে পড়ছে না? ওই তো ইচ্ছা করে আমার ছেলেটার হাত পুড়িয়ে দিল, কিন্তু তুই তোর বউকে কিছু না বলে আমার ছেলেটাকে এভাবে মারছিস কেন? ছাড় ওকে, ছাড় বলছি। সেটা নিজের চরিত্রহীন ছেলেকে জিজ্ঞেস করো যে কেন ওকে মারছি। টিয়া ওকে পায়েস দিতে গিয়েছিল আর অসভ্যের মতো টিয়ার হাত চেপে ধরেছিল। আবার টিয়ার সারা শরীরের দিকে বাজে নজরে তাকাচ্ছিল। ও ভেবেছিল কেউ কিছু দেখেনি, কিন্তু আমি শুরু থেকে সবটাই খেয়াল করেছি। শুনো কাকি, তোমরা সবাই খুব ভালো করেই জানো আমি যেমন ভালোর ভালো তেমন খারাপের খারাপ। তোমার ছেলেকে ভালো মতো বুঝিয়ে দাও টিয়া আমার বউ, আর আমার বউয়ের দিকে কেউ বাজে নজরে তাকালে তার চোখ আমি উপড়ে নেব। ভাই হয় বিধায় এবারের মতো ক্ষমা করলাম। ও যেন এই দিনটার কথা মাথায় রেখে নিজেকে শুধরে নেয়, এটা যেন মনে রাখে টিয়া ওর বড় ভাইয়ের বউ ওর ভাবি হয়, আর সেভাবেই যেন এখন থেকে টিয়াকে সম্মান করে চলে। না হলে এর পরের বার কিন্তু আঘাতটা সোজা ওর মাথায় করব। কিরে, মনে থাকবে তো আমার বলা কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, থাকবে, মনে থাকবে।
আয়ান দীপ্তকে ছেড়ে রাহাকে কোলে তুলে নেয় আর টিয়ার হাত ধরে ওকে নিয়ে নিজের রুমে যেতে থাকে। যাওয়ার আগে ফুলির মাকে বলে ওর আর টিয়ার নাস্তা রুমে পাঠিয়ে দিতে। যায় নিয়ে সবাই খুবই চুপচাপ, কাকা কাকি আর দীপ্ত ওরা তিনজন মাথা নিচু করে খাবার খেতে থাকে। হঠাৎই আহির ফোনটা বেজে ওঠে। আহির নাম্বারটা দেখেই কলটা কেটে দেয়। দেখ দীপ, ওই টিয়া মেয়েটাকে আমার পছন্দ না ঠিক, কিন্তু তার মানে এই না তুই যে কাজটা করেছিস সেটা ঠিক করেছিস। আমি কখনোই তোর করা কাজটাকে সাপোর্ট করি না। নেক্সট টাইম এমন কিছু করলে আয়ান না, তোকে শাস্তি আমি দিব, কথাটা মাথায় রাখিস। আয়নের আব্বু কথাটা শেষ করে পারে না, তার ভিতরে আহির ফোনে আরো 2বার কল আসে। আহির প্রতিবারই কলটা কেটে দেয়। তা দেখে আহির আব্বু বলে, আহি, কেউ হয়তো অনেক দরকার তোমায় কল করেছে, কলটা রিসিভ করো। না না, আব্বু তেমন কিছু না। আমার এক ফ্রেন্ড কল করেছে সাজেশনের জন্য। তোমরা খাও, আমি ওর সাথে কথা বলে আসছি। আহি ফোন নিয়ে উঠে চলে যায়। নিজের রুমে গিয়ে দরজা জানালা ভালো করে আটকে দিয়ে বেলকনিতে চলে যায়। হ্যালো, এতবার কেন কল করছিলে? দেখলে না আমি বারবার কেটে দিচ্ছিলাম। কি করবো আহু পাখি, তোমার কণ্ঠ না শুনলে মনে হচ্ছিল এক্ষুনি মরে যাব। এই একদম ওইসব ফাও কথা বলবে না, বুঝেছো? একটা গুড নিউজ আছে জানো? কি গুড নিউজ? আব্বু কালকে রাত্রে আমার কাছে জিজ্ঞেস করছিল আমি কাউকে পছন্দ করি কিনা। আমি না আব্বুকে তোমার কথা বলে দিয়েছি। আব্বু তোমার সাথে দেখা করতে চেয়েছে, বলেছে তোমাকে যেন একদিন বাসায় নিয়ে আসি। বাহ, এটা তো অনেক ভালো একটা খবর। তাহলে কালকেই নিয়ে চলো আমাকে তোমার বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই তোমাকে বাসায় নিয়ে আসব। তুমি রেডি হয়ে থেকো, আমি আব্বুকে জানিয়ে দিচ্ছি। আপনি সাহেব বিয়ের ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হন। জো হুকুম মহারানী, আমি কালকে সকাল 10টার দিকে তোমাদের বাসায় উপস্থিত থাকবো। তুমি তোমার আব্বুকে বলে রেখো। সে না হয় বললাম। আচ্ছা, ভয় করছে নাকি? তা তো একটু করছেই। আচ্ছা, তোমার আব্বুকে বলেছ তো আমি অনাথ, আমার পরিবার বলতে কেউ নেই? সেটা জানে আঙ্কেল? হ্যাঁ, আব্বু জানে সবটা। আমি বলেছি আব্বুকে সবকিছু। আর আব্বু বলেছে তোমাকে যদি আব্বুর পছন্দ হয় তাহলে আমাদের বিয়ে ফাইনাল। তোমার পরিবারের দরকার নেই। আমার না অনেক ভয় করছে, যদি আব্বু তোমাকে পছন্দ না করে তখন কি হবে? তুমি এত দুশ্চিন্তা করো না, কিছু হবে না। এখন রাখছি, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, অফিসে যেতে হবে। ওকে, বাই। বাই আহু পাখি। আহি কল কাটতেই রকি একটা রুমে যায়। সেখানে গিয়ে একটা ড্রয়ার থেকে একটা ছবি বের করে। ছবিটাই একটা ছেলে একটা মেয়ের বাহু জড়িয়ে ধরে রেখেছে, দুজনেই পিছনে ফিরে আছে। ছবিটা হাতে নিয়ে রকি বলে, জানি না তুমি কোথায় আছো, কেমন আছো, পারলে আমায় ক্ষমা করে দিও। বিশ্বাস করো, তোমাকে ছেড়ে আমি ভালো নেই, কিন্তু তোমাকে ছেড়ে না দিলে আজকে আমাকে জেলে থাকতে হতো। আমি জানি তোমাকে ওই অবস্থায় ছেড়ে এসে আমি ঠিক কাজ করিনি। তোমার সাথে আমি যেটা করেছি সেটা অনেক ভুল করেছি, কিন্তু এছাড়া আমার আর কিছুই করার ছিল না। আমি এখনো তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আহি তো শুধু খুঁটি শক্ত করার একটা গুটিস মাত্র। ওকে আমি ভালোটালো কিছু বাসি না। ওর সাথে আমি সবটাই নাটক করেছি। ও নিজেও আসলটাকে চেনে না। ও জানে আমি রকি, একজন ফ্রিল্যান্সার, কিন্তু ও জানে না ওর জানা সবটাই মিথ্যা। আমি তোর সাথে নাটক করেছি ভালোবাসার। একবার ওর সাথে আমার বিয়েটা হোক, তারপর বাবার সম্পত্তি হাতিয়ে নিয়ে আমি তোমার কাছে ফিরে আসব। আচ্ছা পাখি, তুমি খুশি হবে তো আমাকে ফিরে পেয়ে? প্রিন্সেসটা কেমন আছে? ও কেমন দেখতে হয়েছে? সব কিছুই আমার প্ল্যান মতো হতে দাও, তারপর খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। আয়ান টিয়া রাহাকে রুমে নিয়ে আসার কিছু সময় পরই ফুলির মা এসে ওদের ব্রেকফাস্ট দিয়ে যায়। আয়ান আর টিয়া ব্রেকফাস্ট করে নেয়। আয়ান টিয়াকে খাইয়ে দিতে চাইলে টিয়া প্রথমে নিতে চায় না, তারপর নেয়। টিয়া খাবার মুখে নিয়ে নিজের অতীতের কথা ভাবতে থাকে। রায়ানও ঠিক এভাবে ওর খেয়াল রাখতো। পুরনো কথা চিন্তা করতে করতে টিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে থাকে। টিয়ার চোখে পানি দেখে আয়ান বলে, আজকে আবার কান্না করছো কেন?
জানেন, রায়ানও না আমার এভাবেই খেয়াল রাখতো। আমি না খেলে এভাবেই খাইয়ে দিত। আচ্ছা, অতীত এত সুন্দর কেন হয় বলতে পারেন? আর হুট করে সেই সব মানুষগুলো কেন জীবন থেকে হারিয়ে যায়, যাদের নিয়ে আমরা সারা জীবন কাটানোর স্বপ্ন দেখি? আল্লাহ কেন সেই মানুষগুলোকে আমাদের জীবন থেকে কেড়ে নেন বলতে পারেন? আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, নিশ্চয়ই এটাতে আপনার ভালো হবে, তাই আপনার জীবন থেকে রায়ানকে সরিয়ে নিয়েছে। ভবিষ্যতে হয়তো আপনার জন্য আরো ভালো কিছু লিখে রেখেছেন। আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখুন, দেখবেন সামনে যা কিছু হবে সবটা ভালোই হবে। এখন কান্না করা বাদ দিয়ে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। আপনি একবার তুমি কেন বলেন? আসলে আমি তো আগে তোমাকে আপনিই বলতাম, আর এখন তুমি আমার বউ, তাই ভেবেছি তুমি করে বলবো। কিন্তু হুট করে কি অভ্যাস পরিবর্তন করা যায় বলো, তাই গুলিয়ে ফেলি। আয়নের কথা শুনে টিয়া হেসে দেয়। টিয়া হাসলে ওর গালে টোল পড়ে, যেটা ওর সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। আয়ন এক নজরে টিয়ার হাসির দিকে তাকিয়ে থাকে। আয়নকে এভাবে তাকাতে দেখে টিয়া অপ্রস্তুত হয়ে যায় ও চোখ নামিয়ে নেয়। আয়ন বুঝতে পারে ওর তাকানোর জন্য টিয়া লজ্জা পাচ্ছে, তাই ও চোখ সরিয়ে নেয়। ওদের খাওয়া শেষ হয়ে গেছে ততক্ষণে। আয়ন পরিস্থিতি নর্মাল করতে খাবারের প্লেট রাখতে যাওয়ার বাহানায় ওখান থেকে চলে যায়। আয়ান খাবারের প্লেট রাখতে যাওয়ার সময় দাদির সাথে ওর দেখা হয়। দাদি আয়ানকে ডেকে বলে, আয়ান দাদু ভাই, তুমি কি এখন ব্যস্ত? কেন দাদি? তোমার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ বলো। প্লেট দুটো রেখে একটু আমার ঘরে এসো। আচ্ছা ঠিক আছে। দাদির কথা মতো আয়ন প্লেট দুটো রেখে দাদির ঘরে যায়। দাদির ঘরে যেতেই দাদি বলে, দেখো, তুমি টিয়াকে বিয়ে করেছো, ওর মেয়েকে নিজের পরিচয় দিয়েছো, তাতে আমি খুশি হয়েছি। কিন্তু টিয়ার আগের স্বামীর ব্যাপারে কিছু তো বললে না। ওর স্বামী কিভাবে মারা গেল? তুমি বা কেন নিজের থেকে বড় বিধবাম একজনকে বিয়ে করলে তা তো বললে না। কারণ ওর স্বামীর মৃত্যুর জন্য আমি দায়ী। এসব কি বলছো তুমি? তুমি কিভাবে ওর স্বামীর মৃত্যুর জন্য দায়ী হবে? আমি ঠিকই বলছি দাদি, আমি ওর স্বামীর মৃত্যুর জন্য দায়ী। 2.5 বছর আগে 31st নাইটের দিনে আমি বন্ধুদের সাথে পিকনিকে গেছিলাম, মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। টিয়ার স্বামী ছিলেন একজন ব্যবসায়ী, ওদের কাপড়ের ব্যবসা ছিল। ওর আগের স্বামীর নাম ছিল রায়ান। সেদিন পিকনিক উপলক্ষে আমার বাকি বন্ধুরা ড্রিঙ্কস করেছিল। আমি তো ড্রিঙ্কস করি না জানোই। ওই দিন আমাদের গাড়িটা আমি ড্রাইভ করেছিলাম। হাইওয়ে ছেড়ে একটা পাহাড়ি রাস্তায় আমরা ঢুকে পড়েছিলাম। আমার গাড়ির অপোজিট দিক থেকে রায়ানের গাড়ি আসছিল। একটা টার্নিং পয়েন্টে হুট করে আমার গাড়ির সামনে একটা বাচ্চা চলে আসে। আমি বাচ্চাটাকে পাশ কাটিয়ে গাড়ি টার্ন করি, কিন্তু তখনই রায়ানের গাড়ি সামনে চলে আসে। আমি ওর গাড়ি পাশ কাটিয়ে একটা পিলারের সাথে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট করে ফেলি। ও হয়তো বুঝতে পারিনি সামনে আমার গাড়ি আসছে। ও আমাকে পাশ কাটাতে চায়, কিন্তু ও ভুলে পাশ কাটাতে গিয়ে ওর গাড়িটা পাহাড়ের খাদে পড়ে যায়। কি বলছিস কি? তারপর পুলিশ এসে খাদে তন্ন তন্ন করে খুঁজে একটা লাশ পায়। লাশটার চেহারা খাদের পাথরের জন্য একেবারে বাজেভাবে নষ্ট হয়ে যায়। পরনের জামাকাপড় আর মানিব্যাগ, ফোন, ঘড়ি এসব দেখে টিয়া ওর স্বামীর লাশটা শনাক্ত করে। তারপর ও যেহেতু লাশটার মুখ একেবারে থেতলে গিয়েছিল, তাই পুলিশ লাশটার পোস্টমর্টেম করতে চেয়েছিল, কিন্তু আমি আমার এক ফ্রেন্ডের হেল্প নিয়ে পোস্টমর্টেমটা আটকাই। বিশ্বাস করো দাদি, আমি না ভাবতেও পারিনি ওর গাড়িটা হুট করে সামনে চলে আসবে। ওই বাচ্চাটার সামনে না আসলে আমার গাড়ি ওর গাড়ির সামনে যেত না, আর না তো ওর অ্যাক্সিডেন্ট হতো। আমার বন্ধুরা সবাই সেদিন খুব ভয় পেয়ে গেছিল। ওরা ওখান থেকে পালিয়ে আসে, সাথে করে আমাকেও জোর করে নিয়ে আসে। টিয়া এখনো জানে না রায়ানের অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী। আমি একজন খুনি, তাই না দাদি? আমার জন্য টিয়া ওর ভালোবাসার মানুষকে হারালো। জানো দাদি, যখন রায়ান মারা গেল তখন টিয়া প্রেগনেন্ট। রাহা তখন ওর মায়ের গর্ভে ছিল। আমার জন্য শুধু যে টিয়া ওর ভালোবাসার মানুষকে হারিয়েছে তেমনটা নয়, সাথে রাহাও ওর বাবাকে হারালো। একটা মিষ্টি পরী জন্মের আগেই বাবা নামক বটবৃক্ষকে হারালো। শুধুমাত্র আমার জন্য খুনি আমি, একটা খুনি আমি।
কথাগুলো বলতে বলতে আয়ন হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ে। ওর চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে থাকে। আয়ন পাগলের মতো কান্না করতে থাকে আর নিজেকে খুনি বলতে থাকে। আপনি আপনি আমার রায়ানকে মেরে ফেলেছেন, আমার সন্তানকে জন্মের আগেই পিতাহারা করেছেন। আর আমি কিনা এতদিন কতটা ভালো মনে করতাম আপনাকে। খুনি লোক একটা, আমার থেকে আমার রায়ানকে কেড়ে নিয়েছেন, আমার ভালোবাসাকে শেষ করে দিয়েছেন। ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না আপনাকে। দাদির পায়ে তেল মালিশ করার জন্য টিয়া দাদির ঘরে আসে, কিন্তু দরজার বাহিরে থেকে আয়নের বলা শেষ কথাগুলো টিয়া শুনে ফেলে। পুরোটা না শুনে শুধু শেষটুকু শুনে ও আয়নকে ভুল বোঝে। ও মনে করে আয়ন ওর স্বামীকে ইচ্ছে করে মেরে ফেলেছে। ও কান্না করতে করতে ঘরের দরজার বাহিরে থেকে নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে নিজের আর রাহার সমস্ত জামাকাপড় একটা লাগেজে ভরতে থাকে। আয়নকে কান্না করতে দেখে দাদি, এসে ওর কাঁধে হাত রাখে। আয়ন দাদির দিকে তাকায়, কান্না করার জন্য ওর চোখ মুখ লাল হয়ে যায়। দাদি আয়নকে বলে, কান্না করো না দাদু ভাই, যা হয়েছে তার পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। আজকে যদি রায়ান তোর পাশে আর তুই ওর পাশে থাকতি, তাহলে তুই খাদে পড়তি, তুই মারা যেতি। এই পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট, তুই ওর মৃত্যুর জন্য দায়ী না। নিজের মনকে সামলা, ভুল ধারণা থেকে বেরিয়ে আয়। রায়ানের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট, তুই দায়ী না। কিন্তু টিয়া কি সেটা বুঝবে বলো? ও তো আমায় ভুল বুঝবে। জানো দাদি, টিয়াকে আমি আরও 4 বছর আগে থেকে চিনি। তখন ওর বিয়ে হয়নি। সাজেকে ঘুরতে গেছিলাম সেবার, তখন ওরাও হয়তো কলেজ থেকে পিকনিকে এসেছিল। প্রথম দেখাতেই আমার ওকে ভালো লেগে গেছিল, কিন্তু তারপর অনেক খুঁজেও ওকে আর পাইনি। রাশানের মৃত্যুর পরে ওর পরিবার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারি টিয়া রায়ানের স্ত্রী, আরও প্রেগনেন্ট। রায়ান নাকি অনেক দেনায় জড়িয়ে গেছিল। ওর দেনা শোধ করার জন্য ওদের সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যায়। শুধু ছিল একটু কাপড়ের দোকানটা, সেটাও ব্যাংক লোন নেওয়া ছিল, এজন্য ব্যাংকের অধীনে চলে যায়। টিয়া আর রায়ানের প্রেমের বিয়ে ছিল, তাই টিয়ার পরিবার এই বিয়ে মানেনি। ওদের বিয়ের পরে রাগ করে টিয়ার বাবা মা আমেরিকায় চলে যায়। আর রায়ান অনাথ, একটা অনাথ আশ্রমে ও বড় হয়েছিল। তাই রায়ানের মৃত্যুর পরে টিয়ার আপনজন বলতে আর কেউ থাকে না। হাতে টাকা পয়সা যা ছিল সবটা রাহার জন্মের সময়ই শেষ হয়ে যায়। তারপর থেকে অনেক কষ্টে টিয়া চলতো। আমি ওদের টাকা পয়সা দিয়ে হেল্প করতাম। টিয়া নিতে চাইতো না, কিন্তু আমি বলেছিলাম আমি একটা সংস্থার লোক। আমাদের সংস্থা থেকে যেসব বাচ্চার বাবা জন্মের আগে মারা যায় তাদের হেল্প করা হয়। তাই ও আমার হেল্প নিতে রাজি হয়, কিন্তু ওদের এলাকার কিছু বখাটে ছেলেরা ওকে ডিস্টার্ব করত। আমি ছেলেগুলোকে ওয়ার্নিং দিয়েছি, তাতেও কাজ হয়নি। একদিন রাহাকে দেখতে ওদের বাসায় যাই আমি, আর সেদিন ওই ছেলেগুলো বাইরে থেকে দরজা আটকে দেয়। রাতের বেলা হওয়ায় ওরা আশেপাশের পাড়া প্রতিবেশীদের ডেকে বলে আমি নাকি প্রায় রাতে ওদের বাসায় যাই, রাতে থাকি। ওরা আমাকে জড়িয়ে টিয়াকে আজে বাজে কথা বলে। টিয়ার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে এমনটাই বোঝাই সবাইকে। তাই আমি ওই পরিস্থিতিতে টিয়ার সম্মান রক্ষা করতে ওকে বিয়ে করি। এমনিতেও আমি ওকে আরও আগে থেকেই ভালোবাসতাম, তাই ওকে নিজের জীবনসঙ্গী করতে আমার কোনো অসুবিধা হয়নি। রায়ানের অ্যাক্সিডেন্টের পরে আমি এমনিতেও রাহার দায়িত্ব নিতে চেয়েছিলাম, সেই জন্য টাকা দিয়ে ওদের যতটা সম্ভব সাহায্য করছিলাম। কিন্তু মনের ভিতরে একটা কষ্ট থেকেই গেছিল যে মেয়েটা বাবা ছাড়া বড় হবে। কিন্তু এখন আর আমার এই কষ্টটা হয় না, কারণ এখন ও আমার মেয়ে। তুমি টিয়াকে সবটা বলে দাও। সম্পর্কের শুরুতেই সব ব্যাপারে পরিষ্কার থাকা দরকার। আর তাছাড়া পরে যদি টিয়া সবটা জানতে পারে অন্য কোনো মাধ্যমে, তখন তো ও তোকে ভুল বুঝবে, তাই না? তুমি ঠিক বলেছ দাদি, আমি আজকেই টিয়াকে সব সত্যি বলে দেব। আয়ন উঠে চোখ মুছে নেয়, তারপর নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে টিয়া লাগেজে নিজের জামা কাপড় সব ভরছে। টিয়াকে এমন করতে দেখে আয়নকে কয়েকবার ডাকে, কিন্তু আয়নের ডাকে টিয়া কোনো সাড়া না দিয়ে নিজের কাপড় লাগেজে ভরায় ব্যস্ত হয়ে পড়ে। আয়ন কয়েকবার টিয়াকে দেখেও টিয়ার থেকে কোনো সাড়া না পেয়ে টিয়ার হাত ধরে নিজের দিকে ঘোরায়। আয়ন দেখে টিয়া কান্না করছে। আয়ন কিছু বলবে তার আগে টিয়া ছাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নেয়। টিয়ার এমন আচরণের কারণ আয়ন কিছুই বুঝতে পারে না।
আয়ান আবারও টিয়ার হাত ধরে বলে, টিয়া কি হয়েছে? আর ইউ ওকে? তোমাকে বাসার কেউ কিছু বলেছে? তুমি এভাবে লাগেজ গোছাচ্ছ কেন? কান্না কেন করছো? কি হলো বলো? টিয়া আয়নের দিকে রাগে চোখে তাকায়। ওর চোখে একটা ঘৃণা আর ক্ষোভ জড়ানো। ও নিজের হাতের দিকে তাকায়, যে হাতটা আয়ন ধরে আছে। ও আয়নের দিকে রাগি চোখে তাকিয়ে বলে, হাতটা ছাড়ুন। কি হয়েছে আমাকে বলো প্লিজ। কে কি বলেছে বলো আমায়। তুমি না বললে আমি বুঝবো কি করে? হাতটা ছাড়ুন আমার। শান্ত হও। আমি বুঝতে পারছি তুমি রেগে আছো, কিন্তু আমাকে বলো প্লিজ, কি হয়েছে? কে কি বলেছে? তুমি কান্না করছো কেন? না বললে আমি বুঝবো কিভাবে? আপনি বাংলা বুঝতে পারেন না? আপনাকে বললাম না আমার হাত ছাড়ুন। আপনার মতো খুনির স্পর্শ আমার শরীরে লাগুক আমি চাই না। টিয়ার মুখে খনি শব্দটা শুনে আয়ন চমকে যায়। মনে মনেও ও একটা ধাক্কা খায়। ও টিয়ার হাতটা ছেড়ে দেয়। টিয়ার হাত ছেড়ে দিয়ে বলে, কি বলছো তুমি এসব? খুনি মানে? মানে বুঝতে পারছেন না? একটু আগে দাদিকে কি বলেছিলেন আপনি? বলুন কি বলেছিলেন? রায়ানের অ্যাক্সিডেন্টের জন্য আপনি দায়ী, আপনি ওর খুনি। কি শত্রুতা ছিল ওর সাথে আপনার বলুন তো? ওর খুন করলেন। আচ্ছা, আমি আপনার কি ক্ষতি করেছিলাম যে আমাকে বিধবা বানালেন? আমার মেয়েটা আপনার কি ক্ষতি করেছে যে ওকে বাবাহারা করলেন? কি হলো উত্তর দিন। তুমি শান্ত হও প্লিজ। তুমি ভুল শুনেছ। একটু শান্ত হয়ে আমার কথাগুলো শুনো। আমার কান নষ্ট না যে আমি ভুল শুনবো আর শান্ত হব। কি শান্ত হব? একটা লোক যে কিনা আমার স্বামীকে খুন করেছে, আমার প্রথম ভালোবাসা, আমার মেয়ের বাবাকে খুন করেছে, তারপর আবার দয়া দেখিয়ে আমাকে বিয়ে করেছে, আবার নিজের অপরাধ থাকতে আমার মেয়েকে নিজের পরিচয় দিয়েছে। ভাবা যায় কি পরিমাণে সাধু সেই লোক। আমার স্বামীর খুনি আমাকেই বিয়ে করেছে, আর আমি সবটা জানার পরও শান্ত হব? তার সাথে সংসার করব? ভাবলেন কিভাবে আপনি আমি আপনার সাথে সংসার করব? সংসার করা তো দূর, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমার স্বামীর খুনির বাড়িতে থাকবো না আমি। এই মুহূর্তে আমি চলে যাব, আর আপনাকে আমার স্বামীর খুন করার জন্য শাস্তিও দেব। পার পাবেন না আপনি। ভাববেন না টাকা আছে তাই পার পেয়ে যাবেন। শাস্তি আপনাকে পেতেই হবে। টিয়া, তুমি আগে আমার কথাটা একটু শোনো, তারপর তোমার যা করার করো। প্লিজ আগে আমার কথাটা শোনো। কিচ্ছু শুনবো না আমি, কিচ্ছু শুনতে চাই না। এখন মিথ্যা বলে আমাকে ম্যানিপুলেট করতে এসেছেন তাই না? আমি আপনাকে আর বিশ্বাস করি না। ভাগ্যিস আমি তখন দাদির ঘরে গিয়েছিলাম, না হলে তো কখনো এই সত্যিটা জানতেই পারতাম না। না না টিয়া, তুমি ভুল বুঝছো। সবটা তুমি শোনোনি। আগে তুমি আমার সব কথা শোনো, তাহলে বুঝতে পারবে তুমি ভুল বুঝছো। আর তাছাড়া তুমি দাদির ঘরের সামনে থেকে কথাগুলো না শুনলেও আমি নিজেই তোমাকে সবটা বলতাম। আজকেই বলতাম। হো তাই নাকি? চোর কিনা নিজেই নিজের চুরির কথা স্বীকার করতো? এই আপনি সরুন তো আমার সামনে থেকে, আমাকে আর আমার কাজ করতে দিন। টিয়া আয়নের কোনো কথা না শুনেই নিজের জামা কাপড় গোছাতে থাকে। আয়ন আবারও টিয়াকে নিজের দিকে ঘোরায়। টিয়ার আগে দুঃখে আয়নের বুকে কিলখুশি মারতে থাকে আর কান্না করতে থাকে। টিয়াকে কোনোভাবেই সামলাতে না পেরে আয়ন জোর করে টিয়াকে জড়িয়ে ধরে। টিয়া নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না। শেষে নিজেকে ছাড়াতে না পেরে টিয়া ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়। আয়নের বুকে মাথা রেখে কান্না করতে করতে বলে, কেন করলেন আপনি এমনটা? কি অপরাধ ছিল রায়ানের যে ওকে মেরে ফেললেন? আমি তো আপনাকে অন্যরকম ভেবেছিলাম। রায়ানের পরে আর কেউ যদি আমার মনে জায়গা পায়, সেই ব্যক্তিটা হলেন আপনি। তাহলে কেন আপনি এমন একজন খুনি হয়ে আজকে আমার সামনে দাঁড়ালেন? নিজের জীবনটাকে আবারও নতুন করে আপনার সাথে শুরু করতে চেয়েছিলাম। এতদিন ভালো ব্যবহার করে আমাকে সবটা নতুন করে ভাবাতে শুরু করে আজ কেন আপনার এমন রূপ আমার সামনে এলো বলুন? আমার দোষটা কোথায়? আমার সাথে কেন এমন হলো বলুন? কেন করলেন আমার সাথে এমন? টিয়ার এমন প্রশ্নের উত্তর দেওয়ার মতো সাহস আর আয়ন পায় না। টিয়ার এমন কথা শুনে ও নিজের মনের জোর হারিয়ে ফেলে। ওর মনে হতে থাকে ও রায়ানের খুনি। রায়ান টিয়া আর রাহার সাথেও অন্যায় করেছে। আয়ান টিয়াকে নিজের বুক থেকে সরিয়ে একবার টিয়ার চোখের দিকে তাকায়, সেখানে ও নিজের জন্য ঘৃণা দেখতে পায়। আয়ান টিয়াকে আর আটকানোর চেষ্টা করে না। ও ভিতরে ভিতরে খুব ভেঙে পড়ে। টলতে টলতেই বেলকনিতে চলে যায়। টিয়া প্রচুর কান্না করতে থাকে। কান্না করতে করতে ও নিজের লাগেজ গোছায়। লাগেজ গোছানো হয়ে গেলে ও রুম থেকে চলে যেতে থাকে। রুমের বাহিরে পা রাখার আগে ও আরও একবার বেলকনি
ব্যালকনির দিকে তাকায়, তারপর নিজের মনকে শক্ত করে রুম থেকে বেরিয়ে আসে। টিয়া বেরিয়ে যেতেই আয়ন ব্যালকনি থেকে রুমে আসে। রুমে এসে ও আয়নের সামনে দাঁড়ায়। আয়ন নিজেকে দেখে ওর নিজেরও অনেক রাগ হয়, ঘৃণা হয়। ওর কাছে মনে হয় ও একজন খুনি। ও এত মেন্টাল স্ট্রেস আর নিতে পারে না। গায়ের সর্বশক্তি দিয়ে আয়নায় ঘুষি মারে। আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আয়নের হাত কেটে সেখান থেকে রক্ত পড়তে থাকে। এদিকে টিয়া আহির ঘরে গিয়ে রাহাকে সাথে করে নিয়ে আসে। তারপর রাহাকে নিয়ে চলে যেতে থাকে। ওদের যেতে দাদি দেখে নাই। সিঁড়ির উপরে রেলিংয়ে দাঁড়িয়ে আয়নও টিয়ার যাওয়া দেখে। ওরা চলে গেলে আয়ন নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। রাতে খাওয়ার জন্য ডাকলে ও দরজা খোলে না। দাদি আয়নের এমন অবস্থা দেখে সহ্য করতে পারে না। ছোটবেলায় আহির জন্মের সময় ওর মা মারা যায়। তারপর থেকে দাদি আয়ন আর আহিকে মানুষ করে। আয়নের প্রতি ওনার অন্যরকম একটা টান কাজ করে সবসময়। উনি সিদ্ধান্ত নেন উনি নিজেই টিয়াকে ফিরিয়ে আনবেন। সেই রাতেই উনি টিয়াদের বাসায় যান। আব্বু আসবো? হ্যাঁ এসো। আব্বু, রকির সাথে কথা বলেছি, ও কালকে সকালে আসবে। আচ্ছা ঠিক আছে। আব্বু আমি তাহলে আসছি। আহি শোনো। হ্যাঁ আব্বু বলো। ওই মেয়েটা হঠাৎ চলে গেল কেন? ভাবির কথা বলছো? হ্যাঁ ওই আর কি। সেটা আমিও ঠিক জানি না। ভাবি আমার রুমে আসলো, রাহাকে নিয়ে চলে গেল। তবে ভাবি কান্না করছিল তখন। হয়তো ওদের দুজনের ঝগড়া হয়েছে হবে। আয়ানও তো আজকে সেই যে দরজা আটকেছে আর খুললো না, রাতে তো খোলও না। যাই হোক, আবার তো বিদায় হয়েছে, এতেই আমি খুশি। ভাবি আর রাহা চলে যাওয়ায় তুমি সত্যি খুশি হয়েছো আব্বু? অবশ্যই খুশি হয়েছে। কেন, তোমার কোনো সন্দেহ আছে? না, আজকে সকালে রাহার খাওয়ার পরে ও যখন তোমার রুমে চলে আসে তখন তো দেখলাম ওকে কোলে বসিয়ে গল্প করছো। না তো, আমি কেন পরের মেয়ের সাথে গল্প করব? তা তো তুমি ভালো বলতে পারবে। যাই হোক, আসছি আমি। আহির প্রশ্নে আব্বু থতমত খেয়ে যায়। বাচ্চা মেয়ে ওনার খুবই পছন্দের। সকালে রাহা ওনার রুমে আসে। উনি খুবই খুশি হন। রাহাকে কোলে বসিয়ে ওর সাথে গল্প করতে থাকেন। বাহিরে সবার সামনে উনি রাহাকে আর টিয়াকে না মানলেও মনে মনে ওনার জন্য ওনার চিন্তা হয়। আর রাহা খুবই মিষ্টি একটা বাচ্চা। প্রথম দেখাতেই ওকে ওনার ভালো লাগে। উনি তো সুযোগ খুঁজছিলেন রাহাকে আদর করার জন্য, কিন্তু উনি বুঝতে পারেননি আহির সবটা দেখে নিয়েছে। উনি আহির সামনে কিছুটা লজ্জায় পড়ে যায়। আহি চলে যাওয়ার পরে উনি সারা ঘরে পায়চারি করতে থাকেন। রাহা টিয়ার জন্য ওনার খুব চিন্তা হতে থাকে। ছোট একটা বাচ্চাকে নিয়ে টিয়া কোথায় গেছে একা একা সেটাই ভাবতে থাকেন। উনি মনে মনে একটা প্ল্যান করেন। আয়নকে এমন কিছু কথা বলবেন যাতে করে ও রেগে যায়, আর রেগে গিয়ে টিয়া আর রাহাকে ফিরিয়ে আনে। উনি সকালের জন্য অপেক্ষা করতে থাকেন। সকালে সবাই যখন খাওয়ার জন্য ডাইনিং এ আসে, আয়নও আসে। আয়নকে দেখে আব্বু বলে, শুনলাম সেই মেয়ে নাকি চলে গেছে। কোন মেয়ে? যাকে তুমি বিয়ে করে আনলে। আয়ন আর কিছু না বলে মাথা নিচু করে খাওয়া শুরু করে। আয়নকে চুপ করে থাকতে দেখে আব্বু বলে, যাক বাবা, আপদ তাহলে বিদায় হয়েছে। আব্বু ভাবে আপদ বলায় আয়ন হয়তো কোনো রিয়াক্ট করবে, হয়তো রেগে যাবে, কিন্তু ওনাকে অবাক করে দিয়ে আয়ন চুপ করে থাকে। ও এমনভাবে সবকিছু ইগনোর করে যেন ও কিছু শুনতেই পায়নি। আয়নকে এমন নিরুত্তর দেখে আব্বু আবারও বলেন, আমি জানতাম ওই মেয়ে সংসার করার মতো মেয়ে না। ওইসব মেয়ে কখনো ভালো হয় নাকি? দেখো গিয়ে এইখানে এসেছিল টাকার জন্য, যখন দেখলো টাকা হাতাতে পারবে না অমনি চলে গেল। আমি লিখে দিতে পারি, তুমি যদি এখন ওকে ফিরিয়ে আনতে যাও ও আসবে না, কারণ এসব মেয়েরা টাকা ছাড়া কিছু চেনে না। আব্বু ভেবেছিল এসব বেলায় হয়তো এবার আয়ন রেগে যাবে, আর রেগে গিয়ে হলেও টিয়াকে ফেরত আনতে যাবে, কিন্তু ওনাকে ভুল প্রমাণিত করে আয়ন এবারও কিছু বলে না। ও হাত ধুয়ে উঠে চলে যায়। আয়নকে না খেয়ে চলে যেতে দেখে আব্বুর অনেক খারাপ লাগে। উনি নিজের মনে নিজেকেই গালি দিতে থাকেন, কেন এসব বললেন। আর আয়ন ওনার জন্য না খেয়ে চলে গেল। মন খারাপ করেই দরজার দিকে তাকাতেই উনি দেখেন দরজায় টিয়া দাঁড়িয়ে আছে রাহাকে কোলে নিয়ে। ওদের দেখে উনি মনে মনে খুশি হলেও সেটা প্রকাশ করেন না। টিয়া বাসার ভেতরে এসে রাহাকে কোল থেকে নামিয়ে আহির কাছে দেয়। তারপর আহির থেকে জানতে পারে আয়ন না খেয়ে চলে গেছে। টিয়া একটা প্লেটে খাবার নিয়ে আয়নের রুমের দিকে যায়। আহি রাহাকে একটা চেয়ারে বসিয়ে খাইয়ে দিতে থাকে। তখনও ওর ফোনে রকির কল আসে। ও রাহাকে কোলে নিয়ে ওর রুমে চলে যায়। রুমে গিয়ে রকিকে কল ব্যাক করে। হ্যাঁ বলো। আমি না একটা জরুরি কাজে পড়ে গেছি, আজকে আমি আসতে পারবো না।
কালকে আসি প্লিজ। তুমি একটু আঙ্কেলকে ম্যানেজ করো। আচ্ছা ঠিক আছে। এটা বলার জন্য কল দিয়েছিলাম, এখন রাখছি। আহিকে আর কিছু বলতে না দিয়ে রকি কল কেটে দেয়। এতে করে আহির মনটা খারাপ হয়ে যায়। আহি ফোনটা রেখে রাহার সাথে খেলা করতে থাকে। টিয়া আয়নের রুমে গিয়ে রেখে দরজা খোলা আছে। ও ভিতরে গিয়ে কোথাও আয়নকে দেখতে পায় না। খাবারের প্লেট টেবিলে রেখে ও ব্যালকনির দিকে যায়। ব্যালকনিতে গিয়ে দেখে আয়ন দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। ও পেছন থেকে বলে, সিগারেট খাওয়া কিন্তু ভালো অভ্যাস না। সিগারেট খেলে আমি আর আমার মেয়ে কিন্তু আপনার সাথে কথা বলবো না। টিয়ার কণ্ঠ শুনে আয়ন চমকে যায়। ও সিগারেট ফেলে দিয়ে পেছনে তাকিয়ে দেখে টিয়া দাঁড়িয়ে আছে। টিয়াকে দেখে আয়ন গিয়ে ওকে জড়িয়ে ধরে। টিয়াকে জড়িয়ে ধরে ও কেঁদে দেয়। ও কখনো কল্পনা করতে পারেনি যে টিয়া আবার ফেরত আসবে। টিয়াকে দেখেও নিজেকে আর সামলাতে পারে না, তাই ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আয়নকে এমন করতে দেখে টিয়া প্রথমে একটু অবাক হয়, তারপর ও নিজেও আয়নকে জড়িয়ে ধরে। এ বাবা, এত বড় ছেলে নাকি কান্না করছে? ছি, লোকে দেখলে কি বলবে? লোকে কি বলল না বলল তাতে আমার কিছু যায় আসে না। তো কান্না করছেন কেন শুনি? তোমাকে হারানোর ভয়ে আমি ভেবেছিলাম তুমি আর কখনো আসবে না। টিয়া, আমি তোমাকে হারাতে চাই না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কেন হারাতে পারবেন না শুনি? কারণ আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টিয়া। তুমি জানো না আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। আয়ন যে টিয়াকে ভালোবাসার কথা বলবে টিয়া কল্পনাও করতে পারেনি। ও একদম থম মেরে যায়। আয়ন টিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। টিয়া নিজেকে কিছুটা ধাতস্থ করে আয়নের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। কি হলো, সরে গেলে যে? আচ্ছা, তুমি কি আমার প্রতি কোনো কিছু ফিল করো না? আমাদের সম্পর্কটাকে এখনো মানতে পারোনি? আমি জানি না আমার মনে কি আছে আপনার জন্য। নিজেকে আমি নিজেই বুঝতে পারছি না। ভালোবাসি কিনা জানি না, তবে আপনার ওই কাটা হাত, আপনার চোখের পানি, এগুলো দেখতে আমার একদমই ভালো লাগছে না। সহ্য হচ্ছে না আমার এই কষ্ট। এখন এটা ভালোবাসা নাকি অন্য কিছু আমি জানি না। আর এই সম্পর্কটাকে আমি মেনে নিয়েছি, পুরোপুরি মেনে নিতে পেরেছি কিনা জানি না, তবে চেষ্টা করছি খুব। তুমি চেষ্টা তো করছো, এটাই যথেষ্ট। নিজের মনের উপর চাপ সৃষ্টি করার দরকার নেই। তুমি সময় নাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন এসো, খেতে এসো। তুমি আমাকে তুমি করে বললে? সরি, ভুলে বলে ফেলেছি। না না, আমি আরো খুশি হয়েছি। আমি নিজেই তোমাকে বলতাম আমাকে তুমি করে বলতে। চলো খেয়ে নেই, খুব ক্ষুধা লেগেছে। আয়ন আর টিয়া ব্যালকনি থেকে রুমে আসে। রুমে এসে খেতে বসলে টিয়া দেখে আয়ন ডান হাত কেটে যাওয়ার জন্য ও ঠিকমতো খেতে পারছে না। টিয়া আয়নের হাত ধরে ওকে খেতে বারণ করে, তারপর নিজের হাতে আয়নকে খাইয়ে দেয়। আয়ন মনে মনে খুব খুশি হয়। সেদিনটা খুব ভালোভাবে কেটে যায়। পরের দিন সকালে আয়নের আব্বু টিয়াকে নিজের ঘরে ডেকে পাঠান। আয়ন সাথে যেতে চাইলে আব্বু বারণ করেন। উনি শুধু টিয়াকে একা ওনার রুমে ডাকেন। টিয়া ভয়ে ভয়ে ওনার রুমের দরজার কাছে গিয়ে দরজায় টোকা মারে। আসবো? দরজা খোলা আছে, এসো। আমাকে কেন ডেকেছেন আঙ্কেল? বেয়াদব মেয়ে কথাকার। আমি কি কোনো ভুল করেছি আঙ্কেল? শ্বশুরকে আঙ্কেল বলে কে ডাকে? হ্যাঁ, আবার কি? তুমি যেহেতু আয়নের বউ, সেহেতু আমি সম্পর্কে তোমার শ্বশুরই হই। আর শ্বশুরকে আঙ্কেল বলতে হয় না। তো কি বলবো? আয়ন আমাকে কি বলে? আব্বু বলে। তাহলে তুমিও আব্বু বলবে। আব্বু? হ্যাঁ, আব্বু। টিয়া কল্পনাও করতে পারেনি আয়নের আব্বু ওকে মেনে নেবে। সরাসরি না বলেও ওনাকে আব্বু বলতে বলে উনি বুঝিয়ে দিয়েছেন। টিয়াকে উনি পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন। খুশিতে টিয়ার চোখে পানি চলে আসে। ও গিয়ে আয়নের আব্বুর পায়ে হাত দিয়ে সালাম করতে যায়। আব্বু ওকে আটকায় আর বলে, পায়ে হাত দিয়ে সালাম করতে হয় না। এই মেয়ে তো দেখছি কিছুই জানে না। তোমাকে দোয়া করে দিচ্ছি, সালাম করতে হবে না। যাই হোক, তোমাকে যে কারণে ডেকে পাঠিয়েছি সেটা শোনো আগে। হ্যাঁ আব্বু, বলুন। আমার মেয়ে আহি একটা ছেলেকে ভালোবাসে, ছেলেটাও ওকে ভালোবাসে। ওরা একে অপরকে বিয়ে করতে চায়। ছেলেটা একটা ভালো চাকরি করে, ওয়েল সেটেল। ওর পরিবার বলতে কেউ নেই, অনাথ। সেটাও আমার কোনো সমস্যা নেই। আমার কাছে আমার মেয়ের খুশিটাই আগে। ছেলেটার নাম রকি। আজকে ওর আসার কথা ছিল, আমার সাথে দেখা করার কথা ছিল, কিন্তু একটা জরুরি কাজ করে যাওয়ায় ও আসতে পারেনি। কালকে সকালে আসবে। দুপুরে আমাদের বাসায় খেয়ে তারপরে যাবে। আমি চাই ওর মেহমানদারি তুমি করো। আহি আর আয়ানের তো মা বেঁচে নেই,
থাকলে ওই সবই করতো। তুমি যেহেতু আহির একমাত্র ভাবি, তাই এখন এই দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। এই প্রথমবার আপনি আমায় কোনো দায়িত্ব দিয়েছেন। আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সবটা যেন ভালোভাবে মেটে। কি আইটেম রান্না করতে হবে আপনি বলুন, সেটা আমায় বলে দেবেন। সেটা তুমিই দেখে নিও, যেটা করলে ভালো হয় করো, আর নিজের মতো করে করো সব। আচ্ছা আব্বু, আসছি আমি। দাঁড়াও। আয়নের আব্বু অদ্রব খুলে সেখান থেকে একটা গয়নার বাক্স বের করেন। গয়নার বাক্সটা টিয়ার দিকে এগিয়ে দিয়ে বলেন, এটা আয়নার আম্মুর গহনা, একটা নেকলেসের সেট। এটাও নিজের ছেলের বউয়ের জন্য কিনেছিল আরো আগে। আজকেও বেঁচে থাকলে এটা নিজের হাতে তোমাকে দিত। ও তো নেই, তাই আমি দিচ্ছি। দেখো, তোমাদের বিয়েটা যেমনই হোক, যেভাবেই হোক, হয়েছে তো। বিয়েটা তো আর অস্বীকার করা যায় না, আর না তো এটা অস্বীকার করা যায় যে তুমি আয়নের স্ত্রী। আয়নের স্ত্রী হিসাবে এটা তোমার প্রাপ্য। আমার দায়িত্ব ছিল এটা তোমার হাতে তুলে দেওয়ার, আমি দিলাম। এবার এটাকে যত্ন করে আগলে রাখা তোমার দায়িত্ব। আশা করি এটা তোমার কাছে সুরক্ষিত থাকবে। জি আব্বু। ঠিক আছে, যাও তুমি এখন। আর হ্যাঁ, ফুলির মাকে সাথে নিয়ে কালকে সব আয়োজন করো। একা একা করতে যেও না, কষ্ট হয়ে যাবে। আপনি কিছু চিন্তা করবেন না আব্বু, আমি সবটা সামলে নেব। আসছি। টিয়া আয়নের আব্বুর ঘর থেকে বেরিয়ে নিজেদের রুমে যায়। বিকালে দমকা হাওয়া শুরু হলে টিয়া ছাদে যায় কাপড় আনতে। টিয়াকে রুমে দেখতে না পেয়ে আয়নও ছাদে যায় টিয়ার খোঁজে। কাপড় তুলতে যাওয়ার পরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়। টিয়া অনেকটা ভিজে যায়। অনেকদিন পরে বৃষ্টি দেখে টিয়া আর ঘরে যায় না, ও বৃষ্টিতে ভিজতে থাকে। আয়ন এসে দেখে টিয়া বৃষ্টিতে ভিজছে। টিয়া, তুমি বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে আছো কেন? এদিকে চলে এসো। আপনি ঘরে যান, আমি একটু পরে আসছি। আমি বৃষ্টিতে ভিজবো একটু। বৃষ্টিতে ভিজবে মানে কি? এখন মাত্র প্রথম বর্ষাকাল শুরু হলো। এই সময়ের বৃষ্টি ভালো না। তুমি এখনই এদিকে চলে আসো। আসো বলছি। জি না, আমি বৃষ্টিতে ভিজবো যখন বলেছি তখন ভিজবো। আপনি দাঁড়িয়ে থাকলে থাকুন, নয়তো ঘরে চলে যান। তুমি আসবে না তো? না, আসবো না। দাঁড়াও, আমি আসছি। কথাটা বলে আয়ন দৌড়ে যায় টিয়াকে ধরার জন্য। আয়নকে দৌড়ে আসতে দেখে টিয়া নিজেও দৌড়ে পালাতে যায়। ছাদ পিছলা হয়, টিয়া পা স্লিপ করে পড়ে যায়। আয়ন দৌড়ে এসে টিয়াকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়। পড়ে গিয়ে টিয়া কোমরে অনেক ব্যথা পায়। একা একা ওঠার চেষ্টা করে ও উঠতে পারে না। ব্যথায় ওর চোখে পানি চলে আসে। আয়ন ওর কাছে এসে হাত এগিয়ে দেয়। তুমি একটা উঠতে পারবে না? এসো, আমার হাত ধরে উঠে এসো। আয়নের কথা মতো টিয়া ওর হাত ধরে ওঠার চেষ্টা করে, কিন্তু তাও পারে না। উঠতে গিয়ে আবার বসে পড়ে। টিয়ার এমন অবস্থা দেখে আয়নকে কোলে তুলে নেয়। তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। আয়ন আর টিয়া দুজনেই ভিজে একাকার হয়ে যায়। আয়ন টিয়াকে কোলে নিয়ে ঘরে আসে। টিয়া একভাবে আয়নের দিকে তাকিয়ে থাকে। আয়ন টিয়াকে কোল থেকে নামিয়ে বিছানায় বসায়। টিয়া একটা সুতির শাড়ি পরেছিল। বৃষ্টিতে ভেজার কারণে শাড়িটা ভিজে ওর শরীরের সাথে একদম লেপ্টে থাকে। আয়ন টিয়াকে বিছানায় বসানোর সাথে সাথে টিয়া ব্যথায় কুকড়ে ওঠে। আয়ন টিয়ার কোমর থেকে শাড়ি সরিয়ে দেখতে যায় টিয়ার কতটা ব্যথা লেগেছে। ও টিয়ার কোমরের কাছে শাড়িতে হাত দিতে যাবে, তখনই টিয়া ওর হাত ধরে আটকে দেয়। কি করছো তুমি? আটকাচ্ছ কেন? তখন যেভাবে পড়লে দেখে তো মনে হলো অনেক ব্যথা পেয়েছো। কেটেও গেছে হয়তো। দেখি, হাত সরাও, আমাকে দেখতে দাও। না না, ঠিক আছি আমি। কেমন ঠিক আছো তা তো দেখতেই পেয়েছি। উঠে দাঁড়াতে পর্যন্ত পারছিলে না। দেখি, হাত সরাও, আমায় দেখতে দাও। কেটে গেলে ওখানে অ্যান্টিসেপটিক লাগাতে হবে, না হলে ইনফেকশন হয়ে যেতে পারে, আর ব্যথাও কমবে না। কিন্তু কোনো কিন্তু না, বলেছি না। হাত সরাও। টিয়া আর কিছু না বলে হাত সরিয়ে নেয়। আয়ন আলতো করে টিয়ার কোমরের কাছে শাড়ি সরিয়ে নেয়। শাড়ি সরানোর সময় আয়নের হাতের ছোঁয়া লাগে টিয়ার কোমরে। ও চোখ বন্ধ করে নেয়। আয়ন দেখে টিয়ার কোমরের কাছটা লাল হয়ে আছে। ও উঠে গিয়ে ব্যথায় মলম নিয়ে আসে। মলম হাতে টিয়ার সামনে আসতেই টিয়া মলমটা কেড়ে নেয়। কি হলো? মলমটা কেড়ে নিলে যে? আমি লাগিয়ে নিতে পারবো। পারবে না তুমি। দাও ওটা আমার কাছে, আমি লাগিয়ে দিচ্ছি। না, পারবো আমি। জেদ কেন করছো? বললাম না তুমি পারবে না। তোমার হাত ওই অবধি যাবে না, আর তুমি ঠিকভাবে দেখে লাগাতে পারবে না। তাই জেদ করা বাদ দিয়ে মলমটা দাও, আমি লাগিয়ে দিচ্ছি। আপনি জেদ করা বাদ দিন। আমি বললাম না আমি পারবো। তাহলে আপনি কেন অযথা জেদ করছেন?
ওকে লাগাও, তুমি দেখি কেমন পারো। টিয়া মলম নিয়ে কোমরে লাগাতে যায়, কিন্তু পারে না, ওর হাত অত দূর অব্দি পৌঁছায় না। এদিকে কোমরে ব্যথা বাড়তেই থাকে। টিয়া বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই পারে না মলমটা লাগাতে। এত সময় ধরে আয়ন টিয়ার কর্মকাণ্ড দেখছিল বুকে হাত বেঁধে। কি হলো, লাগাও মলমটা। খুব তো বললে পারবে, এখন লাগাচ্ছ না কেন? আয়নের কথাই টিয়া ইনোসেন্ট ফেস করে আয়নের দিকে তাকায় আর বলে, পারছি না তো লাগাতে, একটু লাগিয়ে দাও না। অতিরিক্ত বেশি বোঝো তুমি, দাও এদিকে দাও। টিয়া মলমটা আয়নের হাতে দেয়। আয়ন মলম নিয়ে টিয়ার কোমরের কাছে সারি সরায়। আবারও আয়নের হাতের ছোঁয়া লাগে টিয়ার কোমরে। টিয়া শিহরণে কেঁপে ওঠে ও চোখ বন্ধ করে নেয়। আয়ন টিয়ার কোমরে মলম লাগানোর সময় টিয়া বিছানার চাদর খামচে ধরে। এক অন্যরকম শিহরণ বয়ে যায় ওর শরীরে। ওর শ্বাস প্রশ্বাস ঘন হয়ে ওঠে। চোখ বুজে ও জোরে জোরে শ্বাস নিতে থাকে। আয়ন মলম লাগানো শেষে টিয়ার দিকে তাকিয়ে দেখে টিয়া চোখ বুজে আছে। তখনও টিয়ার চোখে মুখে পানি ফোটা ছিল। বৃষ্টিতে ভেজার কারণে ওর নাকের ডগা ঠোঁট লাল হয়ে থাকে। আয়নের স্পর্শে টিয়ার ঠোঁট কাঁপতে থাকে। আয়ন এক নজরে টিয়ার কাঁপা কাঁপা ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। ও এক প্রকার ঘরের দিকে ভেতরে চলে যায়। নিজেকে আর সামলাতে পারে না আয়ান। ও ধীরে ধীরে টিয়ার ঠোঁটের দিকে এগিয়ে যায়। কাঁপা কাঁপা হাতে টিয়ার ঠোঁট স্পর্শ করে। টিয়া তখন চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আয়ান নিজের ডান হাত টিয়ার চুলের ভিতরে দিয়ে ওর মাথা আঁকড়ে ধরে, আর বাম হাতে টিয়ার কোমর জড়িয়ে ধরে। তারপর টিয়ার কাঁপতে থাকা ঠোঁট নিজের ঠোঁটের আয়ত্তে নিয়ে নেয়। একভাবে পাগলের মতো টিয়ার ঠোঁটে কিস করতে থাকে আয়ন। আয়নের পাগলামি টিয়াও বেসামাল হয়ে যায়। ও নিজেকে সামলাতে না পেরে আয়নের সাথে সমানতালে কিস করতে থাকে। টিয়ার রেসপন্স পেয়ে আয়ন আরও উগ্র হয়ে ওঠে। ও বেসামাল হয়ে পড়ে। টিয়া ঠোঁটে কিস করার সাথে সাথে হালকাভাবে কামড় দিতে থাকে। অনেক সময় এভাবে কিস করার পরে আয়ন ঠান্ডা হয়। ও নিজেও এবারে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ওর আর টিয়া দুজনেরই চোখ বন্ধ হয়। আজকে যদি আমি তোমার কাছে স্বামীর অধিকার দাবি করি, তুমি কি রাগ করবে? যদি তোমাকে একটু ভালোবাসতে চাই, একটু আদর করে কাছে পেতে চাই, তুমি কি ধরা দেবে? নিজেকে সমর্পণ করবে আমার কাছে? প্লিজ টিয়া, না বলো না। আমি আর পারছি না তোমাকে দূরে সরিয়ে রাখতে। তোমাকে নিজের করে পেতে চাই আমি। আজকের রাতটা শুধু তোমার আর আমার হোক, সেটাই চাই। তোমাকে খুব ভালোবাসতে চাই। প্লিজ, তুমি আজকে আর বারণ করো না, প্লিজ। আয়ন ঘোর লেগে কণ্ঠে টিয়াকে কথাগুলো বলে। টিয়া কোনো প্রতি উত্তর দেয় না। ও নিজেও যে আয়নকে কাছে পেতে চায় সেটা বোঝাতে ও নিজে থেকে এবারে আয়নকে লিপ কিস করে। টিয়ার থেকে সম্মতি পেয়ে আয়ন টিয়ার সাথেই কিস করায় রেসপন্স করে। একে অপরকে পাগলের মতো কিস করতে থাকে ওরা। আয়ন টিয়ার ঠোঁটে কিস করা বাদ দিয়ে এবার আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে। টিয়ার গলায় পাগলের মতো কিস করতে থাকে ও। আয়নের আদরে টিয়া বেসামাল হয়ে ওঠে। আয়ন টিয়ার ঘাড়ে গলায় কিস করার সাথে সাথে কামড়ও দিতে থাকে। টিয়া শিহরণে শিহরণে পাগল হয়ে ওঠে। ও জোরে জোরে শ্বাস নেয় আর বিছানার চাদর খামচে ধরে। ওরা একে অপরের ভিতরে ডুবে যায়। ভালোবাসার জগতে হারিয়ে যায় দুজনে। লাভ ইউ টিয়া, অনেক অনেক ভালোবাসি তোমাকে। আমিও ভালোবাসি তোমায় আয়ান। একে অপরকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে ওরা। সকালে টিয়ার ঘুম ভাঙলেও দেখে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। রাতের কথা মনে পড়তেই টিয়া লজ্জায় লাল হয়ে যায়। ও নিজেকে আয়নের থেকে ছাড়িয়ে নিতে চাইলে আয়নকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ঘুম ঘুম কণ্ঠে বলে, হাঁসের বাচ্চার মতো এমন ছটফট করছো কেন? চুপ করে আমার বুকে শুয়ে থাকো। অনেক বেলা হয়েছে, ছাড়ো আমাকে। আমার আজকে অনেক কাজ আছে। আজকে রকি আসবে আব্বুর সাথে ওর আর আহির বিয়ের কথা বলতে। আব্বু আমাকে দায়িত্ব দিয়েছে আমি যেন আজকে নিজ হাতে রান্না বান্না করে শুরু করে সবটা সামলাই। এখন ছাড়ো আমায়, আমার দেরি হয়ে যাচ্ছে। না, ছাড়বো না। এসব কি ধরনের পাগলামি আয়ান? ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। ছাড়বো? ছাড়ো। আচ্ছা, ছেড়ে দিলাম, যাও। আয়ান নিজের হাতের বাঁধন ঢিলা করে নেয়। টিয়া উঠে যেতে নিলে আয়ান হালকা করে হ্যাঁচকা টান দিয়ে ওকে নিজের বুকের উপর ফেলে দেয়। টিয়া একটু রাগ দেখিয়ে বলে, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আয়ান। এমন পাগলামি করার কোনো মানে হয় না। আমি তো পাগল, আমার বউয়ের প্রেমে পাগল। পাগল মশাই, অতিরিক্ত পাগলামি করলে কিন্তু এবার আপনাকে পাগলাগারোতে ভর্তি করে দিব বলে দিলাম। কি বুক করব নাকি পাবনার পাগলাগারোদের সিট? না থাক বাবা, এই দেখো আমি একদম সুস্থ হয়ে গেছি। এই তো ভদ্র ছেলে। তো সাহেব, এখন ছাড়ুন আমায়, না হলে সত্যি সত্যি আপনাকে পাগলাগারোতে পাঠাবো। ঠিক আছে, যাও। কেউ তো আমাকে আর ভালোবাসে না যে আমার কাছে থাকবে।
আয়ান মুখ গোমরা করে কথাটা বলে টিয়াকে ছেড়ে দেয়। টিয়া উঠে চলে যায়। কি মনে করে টিয়া আবারও ফেরত আসে। আয়নের গোমরা মুখ দেখে টিয়া হেসে দেয়। তারপর আয়নের কপালে একটা কিস দিয়ে টিয়া বলে, কি এবার খুশি তো? কেউ যদি সত্যি আমায় ভালোবাসতো তাহলে কপালে না ঠোঁটে কিস দিত। আয়নের কথা শুনে টিয়া হাসবে না কাঁদবে বুঝতে পারে না। ও আবারও গিয়ে আয়নের ঠোঁটে একটা কিস দেয়। আয়ন এবার আর মুখ গোমরা করে থাকে না, হেসে ফেলে। আয়নকে হাসতে দেখে টিয়াও হেসে দেয়। অনেক ভালোবাসাবাসি হয়েছে, এবার উঠে ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তুমি যাবে ফ্রেশ হতে। না, আমি আরও একটু ঘুমাবো। তুমি যাও তাড়াতাড়ি, তোমার কাজ সেরে আসো। কুম্ভকর্ণ একটা, দাঁড়াও আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাকে ঘুম পাড়াবো ভালো করে। টিয়া চলে যায় গোসল করতে, আর আয়ান আবারও কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। গোসল থেকে বেরিয়ে এসে টিয়া আয়ানকে ডাকতে থাকে, কিন্তু আয়ান ওঠেই না। টিয়া আয়নের মুখের উপর থেকে কাঁথা টেনে সরিয়ে নেয়, তারপরও আয়ান ওঠে না। সেটা দেখে টিয়ার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। ও আয়ানের মুখের সামনে গিয়ে নিজের ভেজা চুল ছাড়ে। চুলের পানি পড়ায় আয়ান লাফিয়ে ওঠে। সেটা দেখে টিয়া হাসতে থাকে। টিয়াকে হাসতে দেখে আয়ন রাগি চোখে তাকায়। টিয়া ওকে জিভ ভেঙে দিয়ে আয়নার সামনে দাঁড়ায়। তোয়ালে দিয়ে নিজের মাথার চুল মুছতে থাকে টিয়া। আয়ন পেছন থেকে গিয়ে টিয়াকে জড়িয়ে ধরে টিয়ার চুলের মাঝে মুখ গুজে দেয়। কি হচ্ছেটা কি? আবার আদর করতে ইচ্ছে করছে তোমায়? করাবো তোমায় আদর। এখনো ফ্রেশ হয়নি, এসেছে আদর করতে। যাও ফ্রেশ হয়ে এসো। এমন করো কেন বউ? কেমন করি? কেমন যেন সৎ বউয়ের মতো আচরণ করো তুমি। আয়নের কথা শুনে টিয়া হাসতে থাকে। ও সামনে ফিরে আয়নের গলা জড়িয়ে ধরে। তারপর আয়নের দুই গালে দুইটা কিস দিয়ে বলে, নিন সাহেব, আপনার বউয়ের মতো করে দিলাম আদর। এখন যান ফ্রেশ হন, আমাকে নিচে যেতে হবে, অনেক কাজ আজকে আমার। যাও। আয়ন চলে যায় ফ্রেশ হতে, আর টিয়া নিচে চলে যায়। আজকে অনেক কাজ করেছে টিয়া, অনেক পদ রান্না করতে হবে। সেসবের বাজার আগের দিনই করিয়ে রাখে টিয়া। ফুলির মাকে সাথে নিয়ে অনেক পদ রান্না করে। রান্না শেষ করতে করতে টিয়ার 12টা বেজে যায়। রকি ফোন করে জানিয়েছিল ওই একবারে দুপুরে এসে লাঞ্চ করবে, তাই সকালের জন্য কোনো নাস্তা আইটেম না করে একেবারে লাঞ্চের জন্য কয়েক পদ রান্না করে টিয়া। রান্না শেষ করে টিয়া গোসলের জন্য নিজের রুমে যায়। টিয়ার রুমে যাওয়ার পরপরই রকি আসে। এসে সোফায় বসে আয়নের আব্বুর সাথে গল্প করতে থাকে। টিয়া গোসল করে এসে দেখে রকি আর আয়নের আব্বু সোফায় বসে গল্প করছে। ওদের সাথে আয়নও বসেছিল। রকি টিয়ার দিকে পিঠ দিয়ে বসে। টিয়া রকির মুখ দেখতে পায় না। আব্বু ইশারা দিতে টিয়া রান্নাঘরে যায় শরবত আনতে। টিয়া শরবত এনে রকির সামনে দাঁড়াতেই থমকে যায়। ওর হাত থেকে শরবতের ট্রে পড়ে যায়। ও অবিশ্বাস্য চোখে রকির দিকে তাকিয়ে থাকে। রকিও টিয়াকে দেখে অবাক হয়ে যায়। ও নিজেও অবাক চোখে টিয়াকে দেখতে থাকে। টিয়া কখনো আশাই করতে পারেনি ও রকিকে দেখবে। ওর পায়ের নিচে মাটি সরে যেতে থাকে। টিয়ার চোখ দিয়ে টলমল করতে থাকে পানি। ও কাপা কাপা গলায় বলে, রায়ান তুমি? এসব কি বলছো তুমি টিয়া? রায়ান এখানে কোথা থেকে আসবে? ও তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। টিয়া যেন আয়নের কথা শুনতেই পায় না। ও অপলক চোখে রকি নামক ছেলেটির দিকে তাকিয়ে থাকে, যে আসলে ওর প্রথম স্বামী রায়ান। ও এ বাড়িতে টিয়াকে দেখে রায়ান নিজেও অবাক হয়। ও চোখ নামিয়ে নেয়। তুমি বেঁচে আছো রায়ান? তুমি এতদিন কোথায় ছিলে? এতদিন তুমি কেন আমার সাথে যোগাযোগ করনি? তুমি এই বাড়িতে কি করছো? ও এখন আমার স্ত্রী, তাই ও এই বাড়িতে। স্ত্রী মানে কি? হ্যাঁ, আমি ওর স্বামী, জীবিত আছি, তাহলে ও তোমার স্ত্রী হয় কিভাবে? এ টিয়া, ওইসব কি বলছে? তুমি ওর স্ত্রী মানে কি? আমি ছিলাম না মাত্র 2.5 বছর, এর ভিতরেই নতুন নাগর জুটিয়ে নিয়েছিস। শাট আপ, জাস্ট কিপ ইউর মাউথ শাট। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউকে উল্টাপাল্টা কথা বলার সাহস পাও কোথা থেকে? হ্যাঁ, এই তোমার বউ করছো কেন? হ্যাঁ, ও আমার বউ, আমার বিয়ে করা বউ, আমি ওর স্বামী। এই টিয়া, তোর লজ্জা করলো না নতুন নাগরের সাথে সময় কাটাতে? বেশরম মেয়ে একটা। সেই অ্যাক্সিডেন্টে তুমি মারা যাওনি, তুমি বেঁচে আছো, তাহলে এতদিন কেন সামনে আসোনি? আর আহির সাথে কেন রিলেশনে জড়ালে? আজকে আমি এখানে না থাকলে তো কিছুদিন পরে ওর সাথে তোমার বিয়েও হয়ে যেত। তোমার নাম তো রকি না, আর না তো তুমি সিঙ্গেল। তাহলে নাম পরিচয় গোপন করে কেন এই বাড়িতে এসেছো? কেন আহির জীবনে এসেছো? ওকে ঠকাচ্ছ? কি হলো, এখন চুপ করে আছো কেন? উত্তর দাও। টিয়ার প্রশ্নে রায়ান থতমত খেয়ে যায়। এত সময় ও যেমন চটপট করছিল এখন আর করে না। এখন একদম ভেজা বেড়ালের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। উত্তর দাও রায়ান, চুপ করে থেকো না। কেন এতদিন লুকিয়েছিলে? তুমি জানো তোমার অবর্তমানে আমাকে কতটা সাফার করতে হয়েছে, কতটা কষ্টে আমি আমাদের মেয়ে ছিলাম। তুমি জীবিত থাকতেও আমাকে বিধবার মতো জীবন পার করতে হয়েছে। অনেক মানুষের অনেক লাঞ্ছনা অপমান সহ্য করতে হয়েছে।
অলিগলির বাজে নেশাখোর ছেলেরা আমাকে পিঞ্চ করতো, আমার দিকে বাজে নজরে তাকাতো। আমার লাইফটা একদম শেষ হয়ে গিয়েছিল, কেউ পাশে ছিল না। তুমি বেঁচে থেকেও লুকিয়েছিলে, কিসের জন্য লুকিয়েছিলে বলো, উত্তর দাও। আমার আড়ালে থাকার কারণ ছিল, তাই ছিলাম। কিন্তু তুই এতটুকু সময় নতুন নাগর জুটালি কেন? টিয়ার সম্বোধনে এমন বাজে মন্তব্য শুনে আয়ন নিজেকে কন্ট্রোল করতে পারে না। ও উঠে গিয়ে রায়নকে মারতে থাকে, রায়নের পেটে ঘুষি মারতে থাকে। রায়নের শার্টের কলার ধরে বলে, এ কি বললি তুই? তোর সাহস হয় কিভাবে আমার স্ত্রীকে এসব বাজে কথা বলিস? তোকে একদম মেরে পুঁতে দেব, বুঝলি? ক্ষমা চা এক্ষুনি, ক্ষমা চা ওর কাছে। ক্ষমা? তাও ওর মতো নষ্টার কাছে? ওর কাছে আমার জুটাও ক্ষমা চাইবে না। রায়নের কথা শুনে আগে আয়নের চোখ লাল হয়ে যায়, ওর মাথা কাজ করা বন্ধ করে দেয়। আয়ন নিজের প্যান্টের বেল্ট খুলে রায়নকে মারতে থাকে। মার খেয়ে রায়নের অবস্থা খারাপ হয়ে যায়, ও ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। আয়নের মার সহ্য করতে না পেরে রায়ন টিয়ার কাছে গিয়ে ওর পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে। টিয়া, আমি ভুল করে ফেলেছি, সরি, রিয়েলি ভেরি সরি। ওকে থামাও প্লিজ, ও আমাকে মেরে ফেলবে। ওকে থামাও প্লিজ। তুমি তো আমার ভালোবাসো, বলো তাহলে আমার আঘাতে কি তোমার কষ্ট হচ্ছে না? ওকে থামাও টিয়া। আয়ন গিয়ে রায়নকে টিয়ার পায়ের কাছ থেকে তুলে নিয়ে আবারও মারতে যাবে, তখনও টিয়া ওর হাত ধরে আটকায় আর বলে, ওকে ওকে তুমি আর মেরো না। টিয়া, তুমি এই কথা বলছো? এই ছেলেটা এত সময় ধরে তোমাকে কত বাজে বাজে কথা বলল, আর তুমি কি না ওকে মারতে বারণ করছো? টিয়া আয়নকে বারণ করায় আয়ন মনে মনে ভাবে টিয়া হয়তো এখনও রায়নকে ভালোবাসে, তাই মারতে বারণ করছে। ও মনে টিয়াকে হারিয়ে ফেলার ভয় কাজ করতে থাকে, ওর কপাল বেয়ে ঘাম পড়তে থাকে। ও অসহায়ভাবে টিয়ার দিকে তাকায়। টিয়া ওর দিকে একবার তাকিয়ে রায়নের সামনে গিয়ে দাঁড়ায়, তারপর সজোরে রায়নের গালে একটা চড় বসায়। রায়নের শার্টের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, হ্যাঁ ভালোবাসতাম, তবে আজকে তোমার করা আচরণের পরে আর ভালোবাসি না। কি যেন বলছিলে তুমি? নষ্টা, নাগর জুটিয়েছি। তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী বেঁচে থাকতেও কেন লুকিয়েছিলে? কেন আমাকে বিধবা হয়ে কষ্টে দিন পার করতে হয়েছে? কেন আমার মেয়েটা এতদিন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে? আর তুমি আমাকে নষ্টা বলো কোন মুখে? তুমি নিজে কি বিবাহিত হওয়া সত্ত্বেও বউ বাচ্চা থেকে লুকিয়েছিলে, আবার নিজের নাম পরিচয় গোপন করে অন্য একটা মেয়ের সাথে ভালোবাসার নাটক করে তাকে ঠকাচ্ছিলে। আজকে আমি এখানে উপস্থিত না থাকলে 2 দিন পরে আহির সাথে তোমার বিয়েটাও হয়ে যেত। নষ্ট ক্যারেক্টারলেস তো তুমি। এখন সত্যি করে বলো, কেন এতদিন লুকিয়েছিলে? আর কেনই বা আহির কাছে নাম পরিচয় গোপন করে ওকে বিয়ে করতে চাইছিলে? উদ্দেশ্যটা কি তোমার? টিয়ার প্রশ্ন শুনে রায়ন ঘাবড়ে যায়। ও এখন এখান থেকে কিভাবে পালাবে সেটা ভাবতে থাকে। এমন সময় পিছন থেকে কিছু একটা পড়ার আওয়াজ হয়। সবাই পিছনে তাকিয়ে দেখে আহি দাঁড়িয়ে, ওর হাতে লেগে একটা ফুলদানি পড়ে গেছে। এত সময়ের সব কথা আহি শুনেছে। ওর চোখে পানি চিকচিক করতে থাকে। আহিকে দেখে আয়ন আবু টিয়া ঘাবড়ে যায়। এত বড় একটা সত্যি আহি জেনে যার পরে ও কেমন রিয়েকশন দেবে সেটা ভেবে ওনারা সবাই ভয় পেতে থাকে। আহি খুব নরম মনের মেয়ে, একটুতেই ও ভেঙে পড়ে। রায়নের জীবনের প্রথম ভালোবাসা, ওর আব্বু ওদের সম্পর্ক মেনে নেয়। আহি খুব খুশি হয়েছিল। মনে মনে ওরা রায়নের সংসার সাজিয়ে ফেলেছিল, সেখানে রায়নের এমন বিশ্বাসঘাতকতা ও সহ্য করতে পারে না। ও কান্না করতে করতে রায়নের দিকে এগোতে থাকে। আহিকে রায়নের দিকে এগোতে দেখে আব্বু আয়নকে ইশারা দেয় যেন আহিকে এখান থেকে ঘরে নিয়ে যায়। আয়ন আহির কাছে গিয়ে ওকে টানতে থাকে ঘরে নেওয়ার জন্য, কিন্তু আহি আয়নের হাত ছাড়িয়ে নিয়ে রায়নের দিকে এগিয়ে যায়। ও রায়নের কাছে গিয়ে ওর গায়ে নিজের 2 হাত রেখে বলে, রকি, ভাবি এসব কি বলছে? এসব কিছু সত্যি না, তাই না? তুমি রায়ান না, তুমি আমার রকি। বলো সবাইকে যে ভাবি মিথ্যা বলছে। তুমি ওনার স্বামী না, তুমি আমার ভালোবাসা, আমার রকি। আহি পাগলের মতো কান্না করতে থাকে আর এসব বলতে থাকে। রায়ান আখির চোখের দিকে তাকানোর সাহস পায় না। ও নিজেও জানে আহি ওকে অনেক ভালোবাসে। আহির সামনে সব সত্যি চলে আসায় ও মনে মনে নিজেকে অপরাধী ভাবতে থাকে। রায়ানকে চুপ করে থাকতে দেখে আহি বুঝে যায় টিয়া যা বলছে সব সত্যি। ও ভিতর থেকে একদম ভেঙে পড়ে। রায়ানকে ও প্রচুর ভালোবেসেছিল, ওর জীবনের প্রথম ভালোবাসা রায়ান। তার থেকে এমন প্রতারণা আহি সহ্য করতে পারে না। ও রায়ানের গাল ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে যায়। নিজের ভালোবাসার মানুষের থেকে এত বড় ধোঁকা পেয়ে আহি কষ্টে শেষ হয়ে যেতে থাকে। তার সাথে ও রায়ানের প্রতি প্রচুর রাগ হতে থাকে। রাগে ক্ষোভে ও চোখ লাল হয়ে ওঠে। ও নিজেও আয়নের মতো যেমন ঠান্ডা তেমন গরম। রাগে ক্ষোভে আহি রায়ানের দিকে এগিয়ে রায়ানের গালে পরপর 3-4টা চড় বসায়। তারপর রায়ানের শার্টের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, কেন করলি এমন? আমার সাথে তোর
তোর কোন শত্রুতা নেই? তাহলে কেন করলি আমার সাথে এমন? আমার সাথে ভালোবাসার অভিনয় কেন করলি? আমার মন নিয়ে কেন খেলা করলি? কি রে, চুপ করে আছিস কেন? মুখ খোল। আমার সব প্রশ্নের উত্তর আমার এক্ষুনি চাই। রায়ান কোনো কথারই উত্তর দেয় না, ও মাথা নিচু করে চুপ করে থাকে। রায়ানকে চুপ করে থাকতে দেখে আহি প্রচণ্ড রেগে যায়। ও রেগে বলে, বলবি না তুই, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখ এবার আমি কি করি। ভাইয়া, তুমি এক্ষুনি পুলিশকে কল করো। আমি এই ছেলেকে পুলিশে দেব। নিজের পরিচয় গোপন করে আমাকে ঠকানো এবং মিথ্যে বিয়ের প্রলোভন দেওয়ার অপরাধে আমি ওর নামে কেস করব। আমাকে সেই সব মেয়ের মতো ভেবো না যারা ঠকে গিয়ে ঘরের দরজা আটকে কাঁদে। আমি যেমন ভালোবাসতে পারি তেমন মনে আঘাত দিলে শাস্তিও দিতে পারি। ভাইয়া, কল দা পুলিশ। আহির মুখে পুলিশের কথা শুনে রায়ান ভয় পেয়ে যায়। ভয়ে ও বলে, না না প্লিজ, পুলিশকে ডেকো না, আমি বলছি সবটা। তাও প্লিজ পুলিশকে বলো না, প্লিজ পুলিশকে কল দিও না, আমার পুরো লাইফটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, কল দিচ্ছি না। তুমি আহি আর টিয়ার সমস্ত প্রশ্নের উত্তর দাও। পুলিশের ভয়ে রায়ান অতীতের সবকিছু বলতে শুরু করে। কেন ও এতদিন লুকিয়েছিল, কেন নিজের পরিচয় গোপন করে আহির জীবনে এসেছে, সবটা বলতে থাকে। আমি আর টিয়া একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি অনাথ ছিলাম, তাই টিয়ার বাবা মা আমাদের সম্পর্ক মেনে নেয়নি। আমাদের বিয়ের পরে রাগে ওনারা বিদেশে চলে যান। আমার আর টিয়ার ছোট্ট সংসার বেশ ভালোই চলছিল। টিয়া নিজের বাড়ি থেকে আনা টাকা আর গয়না আমায় দিয়েছিল ব্যবসা করার জন্য। আল্লাহর রহমতে আমি কাপড়ের ব্যবসায় বেশ লাভ করা শুরু করি। আমার ব্যবসা বেশ ভালোই চলছিল। কিন্তু কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার কয়েকজন বন্ধু তৈরি হয়েছিল। ওরা সবাই অনলাইনে ক্যাসিনো খেলতো, অনলাইন জুয়া যেটাকে বলে আর কি। ওদের দেখা দেখি আমিও অনলাইনে জুয়া খেলা শুরু করি। প্রথম দিকে ভালোই লাভ করছিলাম। প্রথমে অল্প টাকা দিয়ে খেলতাম। যখন দেখলাম লাভ হচ্ছে, তখন আস্তে আস্তে টাকা বেশি দিয়ে খেলা শুরু করলাম। টাকার লোভ আমাকে একদম পেয়ে বসেছিল। জুয়া খেলা একটা নেশায় পরিণত হয়েছিল। সারা দিন জুয়া খেলতাম। এই খেলার জন্য আমি ব্যবসায়ও মন দিতে পারছিলাম না। আস্তে আস্তে ব্যবসায় ধস নামা শুরু করে। তখনও বুঝতে পারিনি জুয়ার নেশায় আমি আমার শখের ব্যবসাটাকে শেষ করে দিচ্ছি। যে ব্যবসার জন্য আমি বাড়ি গাড়ি সব করতে পেরেছি, জুয়ার জন্য সেই ব্যবসাটাকেই নষ্ট করে দিচ্ছিলাম। তারপর হঠাৎ করে শুধু জুয়ায় হারতে থাকি। তাও আমি হাল ছাড়ি না। জুয়ার নেশা আমার মস্তিষ্ককে নষ্ট করে দিয়েছিল। আমি টাকা দিয়ে খেলতেই থাকি আর হারতে থাকি। প্রতিবার খেলার আগে ভাবতাম যদি হারি তাহলে আর খেলব না, কিন্তু টাকা জেতার নেশায় আবারও খেলতাম। ধীরে ধীরে আমার নিজের কাছে থাকা টাকা সব হেরে যায়। তারপর টিয়ার গয়না বিক্রি করে দিই জুয়া খেলার জন্য। তুমি ওর গয়না বেচে দিলে, আরও বুঝতে পারিনি। কেন বুঝতে পারবে না? ও জানতো সব। জুয়া খেলার জন্য ওর গয়না বেচলে আরও মেনে নিল? না, টিয়া জানতো না আমি জুয়া খেলি আর জুয়া খেলার জন্য ওর গয়না বেচেছি। ও জানতো হুট করে আমার দোকানে আগুন লেগে গেছে, আমি সর্বশান্ত হয়ে গেছি। নতুন করে আবারও ব্যবসা করার জন্য টাকার দরকার, তাই ওর গয়না বেচেছি। বাহ, তুমি তো বেশ ভালোই নাটক সাজিয়েছ। তারপর কি হলো তাই বলো। কেন নিজের মৃত্যুর নাটক সাজালে? টিয়ার গয়না বিক্রি করে সেই টাকা দিয়েও আমি জুয়া খেলি আর সব টাকা হেরে যাই। তারপর মানুষের থেকে ধার করে সুদে টাকা নিয়ে জুয়া খেলি, টাকা জেতার লোভে, কিন্তু সেই সব টাকাও হেরে যায়। এদিকে জুয়ার নেশায় ব্যবসায়ও মন দিতে পারছিলাম না। আমার সব দিক ডুবতে থাকে, ওইদিকে সুদ বাড়তে থাকে। আমি যার থেকে সুদে টাকা নিয়েছিলাম উনি একজন গুন্ডা ছিলেন। 1 লাখ টাকা সুদ বাড়তে বাড়তে 1.5 লাখে পৌঁছে গেছিল। ওই লোক আমাকে টাকার জন্য চাপ দিতে থাকে। ওনার কাছে ছাড়াও আরও অনেকের কাছে ধার করেছিলাম, সবাই চাপ দিতে থাকে। উনি সবচেয়ে বেশি টাকা পেত, আর গুন্ডা হওয়ায় ওনার ভয়ে টাকা পরিশোধের জন্য ওনার থেকে 1 বছরের সময় নিয়ে আমাদের বাড়ি ওনার কাছে বন্ধক দিয়ে দিই। কিন্তু বছর প্রায় শেষ হতে থাকে, তাও আমি কোনোভাবে ওনার টাকা পরিশোধ করতে পারি না। এর ভিতরে জানতে পারি টিয়া প্রেগনেন্ট। ও প্রেগনেন্ট হওয়ার পরে আমি বুঝতে পারি জীবনে কত বড় ভুল করেছি জুয়ায় আসক্ত হয়ে। জুয়া যে আমার থেকে আমার বাড়ি গাড়ি ব্যবসা সব ছিনিয়ে নিয়েছে সেটা বুঝতে পারি। তখন নিজের কাছে প্রতিজ্ঞা করি আর কখনো জুয়া খেলব না। কিন্তু আমার বুঝতে অনেকটা দেরি হয়ে গেছিল। ততদিনে সব শেষ হয়ে গেছিল। সব পাওনাদারেরা টাকার জন্য ভীষণ চাপ দিচ্ছিল।
কিন্তু টিয়া এসবের কিছুই জানতো না। ওই অ্যাক্সিডেন্টের দিন ওই গুন্ডা লোকটার সাথে দেখা করতে গেছিলাম আমি। ওই লোক আমাকে সেদিন জানে মেরে ফেলার হুমকি দিয়েছিল আর বলেছিল 1 সপ্তাহের ভিতরে ওনার টাকা শোধ না করলে উনি আমাকে মেরে ফেলবেন। একদিকে এই দেনা, তার উপর নিজের অনাগত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আগে থেকেই অনেক টেনশনে ছিলাম। তার ভিতরে নিজের জানের হুমকি, সব মিলিয়ে সেদিন আমি নিজের ভিতর ছিলাম না, প্রচুর ভয়ে ছিলাম। কারণ ওই গুন্ডা আগেও এমন মানুষকে টাকা সুদে দিয়ে ফেরত না পাওয়ায় তাদের খুন করেছে। সেসব তো বুঝলাম, কিন্তু সেদিনের ওই অ্যাক্সিডেন্টে তুমি বাঁচলে কিভাবে? আর তুমি যদি বেঁচেই থাকো তো ওই লাশটা কার ছিল? হ্যাঁ, ওই লাশটা কার ছিল? ওই দিন তো তুমি একা ছিলে, তাই না? আর ওই লাশটার গায়ে তো তোমার পরে যাওয়া কাপড় ঘড়ি সব ছিল, লম্বা চওড়াও তোমার মতোই ছিল। না, তুমি সবটা জানো না। ওই দিন আমি একা ছিলাম না। ওই গুন্ডার ডেরায় একা যাওয়ার সাহস আমার ছিল না। আমার সাথে আমার অনাথ আশ্রমের এক বন্ধু জেমস গেছিল। ওর বডি ফিটনেস আমারই মতো ছিল। পাহাড়ের খাদে পড়লেও আমরা পড়েছিলাম লতা পাতার ভিতরে। দুজনেই বেশ আহত হয়েছিলাম, কিন্তু মারা যায়নি, শুধু জ্ঞান হারিয়েছিলাম। তাহলে এই লাশটা কোথা থেকে আসলো? ওটা জেমসের লাশ ছিল। কিন্তু তুমি যে বললে ও বেঁচে ছিল, শুধু জ্ঞান হারিয়েছিল আর আহত ছিল, তাহলে ও মারা গেছিল কিভাবে? তার মানে ওকে তুমি... হ্যাঁ, ওকে আমি মেরে ফেলেছি। যখন আমার জ্ঞান ফিরেছিল তখন ও জ্ঞান ছিল, বেঁচে ছিল। তুমি কেন ওকে মেরে ফেললে? তুমি তো খুনি নও, তাহলে কেন খুন করলে একজন নির্দোষকে? নিজে বাঁচতে। মানে? ওর জ্ঞান ফেরানোর জন্য ওকে ডাকতে যাব, তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসে, ওকে মেরে ফেলার বুদ্ধি। ওকে মেরে ফেলে ওর মুখ পাথর দিয়ে থেতলে দিই আমি, যাতে করে ওর চেহারা চেনা না যায়। আমি ভেবেছিলাম যদি একবার প্রমাণিত হয় যে অ্যাক্সিডেন্টে আমি মারা গেছি, তাহলে আমি লুকিয়ে থাকবো 1-2 বছর। আমার মৃত্যুর কথা জানাজানি হলে দেনাদাররাও আর কিছু করতে পারবে না, আর ওই কুন্ডার হাত থেকেও আমি বেঁচে যাব। ছি, নিজের পাপ ঢাকতে একটা নির্দোষ মানুষকে মেরে ফেললে তুমি? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আমি তোমার মতো একটা অমানুষকে বিয়ে করেছিলাম, ভালোবেসেছিলাম। তারপর কি হয়েছিল? ওকে মেরে ফেলার পরে আমার পোশাক ওকে পরিয়ে দিয়েছিলাম, আমার ওয়ালেট, ঘড়ি সব ওর পাশে রেখেছিলাম। আর টিয়া জানতো ওই দিন আমি একা ছিলাম, তাই জেমসের কথাও জানতো না। জেমস অনাথ হওয়ায় ওকে কেউ খোঁজেও নি। ব্যাস, সবটা সহজ হয়ে গেছিল। একটা সমস্যা ছিল, যদি পোস্টমর্টেম হতো তাহলে ডিএনএ টেস্টে প্রমাণ হয়ে যেত লাশটা আমার না, জেমসের। কিন্তু আয়ান সবটা সহজ করে দেয় নিজের পাওয়ার খাটিয়ে পোস্টমর্টেম আটকে দিয়ে, যার ফলে কেউ আর জানতে পারে না লাশটা আমার না, জেমসের। তারপর আমি এই শহর ছেড়ে বগুড়া চলে যাই। সেখানে গিয়ে নিজের নাম পরিচয় বদলে রকি নামে নতুন জীবন শুরু করি। তুমি নিজেকে বাঁচাতে আমাকে আর আমার মেয়েকে একা ফেলে চলে গেলে। একবারও ভাবলে না আমি একা একটা মেয়ে প্রেগনেন্ট অবস্থায় কিভাবে দিন পার করব? আই এম সরি টিয়া, নিজেকে বাঁচাতে আমি তোমাকে একা ফেলে চলে গেছিলাম। আমি ভেবেছিলাম 1-2 বছর পরে সবাই এই ঘটনা ভুলে গেলে আমি আবার তোমার আর আমার মেয়ের কাছে ফেরত আসব, তারপর তোমাদের নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। তাহলে এর মাঝে আহিকে কেন আনলে? ওর সাথে এই নাটক কেন করলে? টাকার লোভের কারণে। আমি ভেবেছিলাম আহিকে বিয়ে করে ওর সম্পত্তি হাতিয়ে নিয়ে তারপর ওকে ডিভোর্স দিয়ে তোমার কাছে ফিরব, কিন্তু তার আগেই... তুমি আর মানুষ নেই, তুমি একটা জানোয়ারে পরিণত হয়েছো। তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে। আয়ান, পুলিশকে কল করো। হ্যাঁ, করো। আমি নিজেও অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছি। আমার কাছের বন্ধুকে খুন করার অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খায় সব সময়। আমিও চাই আমার শাস্তি হোক। আয়ান পুলিশকে কল করে রায়ান নিজে থেকে পুলিশের কাছে সারেন্ডার করে। পুলিশের সাথে যাওয়ার আগে ও রাহাকে একবার কোলে নিয়ে আদর করতে চায়। টিয়া বারণ করে না। রায়ান মুখে মুখে টিয়াকে তালাক দিয়ে যায় আর আহির কাছেও ক্ষমা চায়। টিয়া ভেঙে পড়লেও আয়ান ওকে সামলে নেয়। রাহাকে নিয়ে ওদের দুজনের দিন ভালোই কাটতে থাকে। রাহাও আয়ানকে নিজের বাবা হিসেবে জানে। ভালোবাসায় ওদের সংসার বেশ ভালোই কাটতে থাকে। সমাপ্ত।